জি স্যার আদাব। রাজীব সুশীল আশরাফুল আলম সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, নেটওয়ার্কের সমস্যা ছিল আমাদের এখানে। বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব, তাই নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে। তো এখন আবার পুনরায় লাইভটি কেটে যাওয়ার পর আবার ঢোকা হয়েছে। হ্যাঁ, লাইভটিতে আবার যাওয়া হয়েছে। আপনারা দেখেন এখন সমস্যা আছে কিনা। ঠিক আছে, একটু দেখে নেন। ঠিক আছে, আচ্ছা। আমরা তো সবাই জানি নোটিশ সম্পর্কে আমরা সবাই অবগত হয়েছি। 25/4/2025 তারিখে হচ্ছে আমাদের এমসিকিউ পরীক্ষা। শুক্রবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। আপনি কতটুকু প্রস্তুত আছেন? কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি কতটুকু প্রস্তুত আছেন এই বিষয়টি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে। অজয়শীল চট্টগ্রাম থেকে প্রশান্ত কুমার স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন শুনতে পাচ্ছি। ওকে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যেহেতু পাবলিক ক্লাস, প্রথমে ক্লাসটিতে ঢোকা হওয়ার পর আবার কিছুক্ষণ পরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের এখানে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হতে পারে, আবহাওয়া খুবই খারাপ। তো ইনশাল্লাহ আপনারা এগিয়ে যাবেন, আশা রইল। এখন আমরা শুরু করব আমাদের আলোচনা। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, 25 তারিখে পরীক্ষা ইতিমধ্যেই আমরা সবাই অবগত। শুক্রবার 3টা থেকে 4 ঘটিকা পর্যন্ত হচ্ছে আপনাদের পরীক্ষা। এখন আপনি কতটুকু প্রস্তুত, নিজেকে কতটুকু প্রস্তুত রেখেছেন, এটাই হচ্ছে প্রশ্ন। পাশাপাশি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার বিষয় হচ্ছে দেওয়ানি কার্যবিধির আপিল, রিভিউ এবং রিভিশন। এই যে 3টা বিষয় আমরা জানার চেষ্টা করব। ওকে, যারা যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে বিভিন্ন গ্রুপে যেন শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া হয়। হ্যাঁ, বিভিন্ন গ্রুপে যেন সবাই শেয়ার করে দেন। ওকে, একটু সবাই শেয়ার করে দেবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। ওকে, খুব বেশি প্রস্তুতি নাই, তবে স্যার চেষ্টা করব। ওকে, খুব বেশি প্রস্তুতি নাই, তবে চেষ্টা করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ, সবাই ভিডিওটি লাইভটি শেয়ার করে দিবেন, যেহেতু পাবলিক ক্লাস আমরা সবার কাছে শেয়ার অনুরোধ করতেছি। সবাই একটু শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে। ওকে, স্যার ঢাকা জজ কোর্ট থেকে। স্যার মন খুব খারাপ, ঢাকা কোর্টের 84 জন আইনজীবী জেলে নিয়ে গেছে। হ্যাঁ, এটা আমরাও দেখেছি, সোনিয়া জান্নাত আমরাও দেখেছি। এটা আসলে দুঃখজনক ব্যাপার। এই রাজনৈতিক যে বিষয়টা, এটা নিয়ে আমরা এখন কথা না বলি। হ্যাঁ, আমরা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো না। আমরা শুধু কথা হবে আজকে ক্লাস এবং আপনাদের প্রস্তুতি কেমন সেই বিষয়গুলো নিয়ে আজকে শুধু কথা হবে। তো কথা হচ্ছে, কথার মতো কথা, আপনি কতটুকু প্রস্তুত আছেন যদি পরীক্ষা হয় না, পরীক্ষা তো হবেই 25 তারিখে। এই মুহূর্তে আপনি কতটুকু নিজেকে ফিট মনে করতেছেন। ওকে, এটাই হচ্ছে মূল বিষয়। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, যে যেখান থেকে যুক্ত আছেন সবাই বিভিন্ন গ্রুপে একটু শেয়ার চাচ্ছে, সবাই একটু শেয়ার করে দিবেন। আমরা জানবো, এই যে আমাদের হাতে আছে মাত্র 18 দিন। এই 18 দিন আমরা কি করব, কি করব না, কি করতে হবে, কি রিভিশন করতে হবে, কোথা থেকে পড়তে হবে, আমরা একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমার বাস্তবিক যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু গাইডলাইন দেব। আমার গাইডলাইনগুলো আপনারা ফলো করতে পারেন। সো পাশাপাশি আমরা আলোচনা করব দেওয়ানি আপিল, রিভিউ এবং রিভিশন। তো সময় নষ্ট করব না, সবার কাছে অনুরোধ, সবাই একটা ভিডিওটি 52 জন যুক্ত আছেন, 52টা শেয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল আইন শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, ঠাকুরগাঁও জেলা থেকে যুক্ত আছেন আরিফ হোসেন, মাজহারুল ইসলাম রেজা যুক্ত আছেন। হ্যাঁ, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, সবাই শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন। আমাদের প্রথম লাইভটা কিন্তু আমরা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি প্রথম লাইন থেকে। প্রথম যে লাইভ ছিল সেটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা আবার নতুন করে আমাদের লাইভে যুক্ত হয়েছি।
25 তারিখে পরীক্ষা, এটা সত্য। হ্যাঁ, এটা সত্য, এটাতে কোনো ভুল নাই। তাহলে আপনি কতটুকু প্রস্তুত আছেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ? এই মুহূর্তে আপনি কতটুকু প্রস্তুত? কি ঘাটতি আছে আপনার এই মুহূর্তে? আপনার করণীয় কি? জি স্যার, একটু গাইডলাইন দেন। আজকে আমি কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, পাশাপাশি আমরা আপিল, রিভিউ, রিভিশন, এই যে 3টা বিষয় আমরা আলোচনা করব। আপিল, রিভিউ এবং রিভিশন। দেওয়ানি আপিল কি, দেওয়ানি রিভিশন, দেওয়ানি রিভিউ, এগুলো দেওয়ার আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন, এখানে আপনি যতটুকুই প্রস্তুত থাকুন না কেন, এখনও কিন্তু আপনার হাতে আমি বলবো পর্যাপ্ত পরিমাণ সময় আছে। সময় কতদিন? আপনার হাতে আছে এখনও প্রায় 18 দিন। আজকে 6 দিন শেষ, 6 তারিখ শেষ। 25 তারিখে যদি পরীক্ষা হয়, আপনার 2 দিন লাগবে প্রিপারেশন নিতে। 1 দিন লাগবে এই যে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, যাবেন, আসবেন। হ্যাঁ, বিভিন্ন রকমের প্রস্তুতির বিষয় আছে। তো আরও 2-3 দিন আপনার এখানে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তাহলে আপনার হাতে কতটুকু সময় আছে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ? হাতে আছে মাত্র 15 দিন। আপনার ধরে নিতে হবে আপনার হাতে আছে 15 থেকে 16 দিন। তবুও আমরা ধরতে পারি যে না, আমাদের হাতে 18 দিন আছে। জান্নাত শারমিন, প্রস্তুতি আছে আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন এই মুহূর্তে আপনারা কি করতে হবে, কি করবেন, কি করবেন না। ঠিক আছে, চলুন আমরা কিছু গাইডলাইন দিই প্রথম, তারপরে আমরা আলোচনা করব ক্লাসের বিষয়গুলো। ওকে, মানসিকভাবে প্রস্তুত আছি ইনশাল্লাহ। প্রস্তুত আপনার মাধ্যমে এগিয়ে চলেছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এমডি মুরাদ সাহেব যুক্ত আছেন। জান্নাতুল হাফিজা, অনেক দিন পরে জান্নাতুল হাফিজাকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, অনেক জান্নাত আছে আমাদের এখানে। ইসরাত মুনা, ওকে, অনেকেই যুক্ত আছেন, সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন সবাই একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। ঠিক আছে, কারণ পরবর্তীতে হয়তো আর আমি পাবলিক ক্লাস নিতে পারবো না, আজকে হয়তো বা শেষ ক্লাস। তাই সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি অন্তত সবার গ্রুপে, বিভিন্ন ভার কাউন্সিল, অ্যাডভোকেটশিপ, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। ওকে, তো আপিল, রিভিউ, রিভিশন আলোচনা করব আজকের এই ক্লাসে। আপনি আপিল, রিভিউ, রিভিশন কি, কোন আপিল কোথায় দায়ের করতে হয়, কিভাবে দায়ের করতে হয়, এখান থেকে অলমোস্ট 2 থেকে 3টি এমসিকিউ কমন পেয়ে যাবেন আজকের ক্লাস থেকে। আমি নিশ্চয়তা দিলাম। ঠিক আছে, আমি নিশ্চিত আপনি এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের ক্লাস থেকে পাবেন। তবে তার পূর্বে আমি কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। সেই দিক নির্দেশনা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো ফলো করেছি, ঠিক আছে, আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করব। এই মুহূর্তে কি করতে হবে বা কি করবেন না, কিভাবে আপনি এখন পড়বেন, এখন কি কোচিং করবেন নাকি লাইভ ক্লাসে সময় নষ্ট করবেন, কি ইত্যাদি বিষয় চলুন একটু আলোচনা করে নেই। সবিতা গাঙ্গুলি যুক্ত আছেন। ওকে, আপনারা এই মুহূর্তে প্রয়োজনীয় বিষয় ব্যতীত, প্রয়োজন ব্যতীত দেখেন, প্রথম যে পরামর্শটা হচ্ছে প্রয়োজন ব্যতীত ফেসবুকে যাবেন না। প্রয়োজন ব্যতীত ফেসবুকে যাবেন না। কেননা এই যে একটা যন্ত্র, এই যন্ত্রটা হচ্ছে ধ্বংসের মূল। এই যন্ত্র ফেসবুকে যদি আপনি ইউজ করেন, ফেসবুকে যদি একবার এখন ঢুকেন, দেখবেন কে কি কমেন্ট করলো, বার কাউন্সিল পরীক্ষা কি পিছাবে, আবার কি পরীক্ষার তারিখ দিবে, কে কি কমেন্ট করলো, বা আপনি একটা ছবি পোস্ট করলেন, এই ছবিতে কে কি কমেন্ট করলো, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনি যখন এই ফেসবুকে ঢুকবেন, দেখবেন এই যে ফেসবুক কিভাবে আপনার সময়টাকে ব্যয় করে দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। দেখবেন আপনি ফেসবুকে ঢুকছেন একটা কমেন্ট দেখার জন্য, দেখলেন আরেকটা সুন্দর কমেন্ট, আরেকটা পোস্ট, এইভাবে দেখতে দেখতে দেখবেন 1 থেকে 2 ঘন্টা আপনার প্রতিদিন অপচয় হচ্ছে। প্রত্যেক দিন এই ফেসবুক আপনাকে 2-3 ঘন্টা অপচয় করবে। তাই আমি বলবো এই যে ফেসবুকের যে সফটওয়্যারটা, অ্যাপস যাকে বলা হয়, এটাকে এখন আনইনস্টল করে দেন।
আমি বলি এই স্মার্টফোন, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমারও 2টা স্মার্টফোন ছিল হাতে, ঠিক আছে। এই 2টা স্মার্টফোন আমি ড্রয়ারে তালা মেরে রেখেছিলাম। যখন আমি কিছু ক্লাস করতাম কোচিংয়ে, আমি সেই ক্লাসগুলো দেখার জন্য শুধুমাত্র ওই সময়ে শুধুমাত্র ফেসবুক ইউজ করছি লাইভ ক্লাস দেখার জন্য। তো আমি মনে করি এই মুহূর্তে আপনারা কি করবেন, এই মোবাইলগুলো আপনারা কি করবেন, লক করে রাখবেন। শুধু একটা বাটন ফোন ইউজ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে আপনি নার্ভাস হবেন না। এই মুহূর্তে কি নার্ভাস হবেন না? কেন না? আমি পারবো না, এইবারও মনে হয় আমি পারবো না, এইবারও আমি উকিল হতে পারবো না, কারণ আমি তো কিচ্ছুই পারি না। একটা মডেল টেস্ট দিলে 50 নাম্বার আমি তুলতে পারি না, আমার দ্বারা হবে না। টেনশন মুক্ত থাকতে হবে, নার্ভাস হওয়া যাবে না। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে হবে। অর্থাৎ আপনি পারবেন, আপনি পারবেন। রহিম পারলে আপনি কেন পারবেন না? আপনি অবশ্যই পারবেন। এই যে আমি পারবো, এই যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে ধারণ করতে হবে যে আমি অবশ্যই পারবো। পারবো না এই কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা বলো একবার, ঠিক আছে। এই যে কবিতার মতোই বলতে ইচ্ছে করে, আপনি নার্ভাস হবেন না, টেনশন মুক্ত থাকবেন, এই মুহূর্তে আপনি পারবেন, এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে। পরবর্তী যে বিষয়টা হচ্ছে আপনি এই যে বন্ধু বান্ধবের যে আড্ডা, ঠিক আছে, এগুলো থেকে বিরত, ঠিক আছে, বিরত থাকতে হবে। আপনার যতটুকু পড়ার ততটুকু পড়তে হবে। কোথা থেকে পড়বেন এটা নিয়ে আলোচনা হবে, তবে আপাতত যে কাজগুলো আপনার করা চলবে না, প্রয়োজন ব্যতীত ফেসবুক এখন ইউজ করবেন না। যদি পারেন স্মার্টফোন আপনি একদম লক করে রাখেন, নার্ভাস ফিল করবেন না, আপনি পারবেন। এই যে কনফিডেন্স, আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে রাখতে হবে। আপনি কি করবেন না, বন্ধু বান্ধবের আড্ডা থেকে এখন বিরত থাকতে হবে, ঠিক আছে। এই যে মেসেঞ্জারে একটা প্রশ্ন হলো, ফেসবুকের মেসেঞ্জারে একটা প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তর কি হবে, এই প্রশ্নটা কি হবে উত্তর, এটা নিয়ে আপনি মাথা নষ্ট করবেন না। আরেকটা পরামর্শ হচ্ছে এই মুহূর্তে নতুন কোনো পড়া, নতুন কোনো বই গাইড, নতুন কোনো বই গাইড বা নতুন পড়া পড়বেন না, ঠিক আছে। এই মুহূর্তে নতুন কোনো গাইড পড়বেন না, নতুন কোনো বই পড়বেন না, নতুন কোনো পড়াও পড়বেন না। তাহলে কি করবেন? বলবেন স্যার পাগল হয়ে গেছে, এটা কী বলে? নতুন বলতে বোঝাচ্ছি আপনি যে বইটা দিয়ে এই দীর্ঘদিন যাবৎ পড়ে আসছেন, ধরেন যে কোনো বই, হতে পারে প্রিলি মাস্টার, হতে পারে আইন পাঠ, হতে পারে এটা। দেখা যাচ্ছে ধরেন আপনি প্রিলি মাস্টার পড়েন, প্রিলি মাস্টার এই রায়হান সোবহান স্যারের মিনি ল স্কুলের, একজন আপনাকে রেফার করলো, আরে প্রিলি মাস্টার পড়লে তো কমন হবে না রে, আমি আইন পাঠে নাকি গত তারিখে 90টা কমন পড়েছে, এইরকম একটা কথা বলতে পারে একজনে। বা এই আইন পাঠ পড়স, আইন পাঠে তো অনেক হিবিজিবি, এটা পারবি না, আয় আজকে তুই প্রিলি মাস্টার কিন, প্রিলি মাস্টার পড়বি। এই যে একটা কথা, এই যে একটা পরামর্শ আপনাকে দিল, ধরা খাওয়াবে আপনাকে। আপনি আইন পাঠ পড়েন, প্রিলি মাস্টার পড়েন, যা গাইড বাজারে আছে, যার হাতে যেটা আছে সেটাই পড়েন না কেন। একটা গাইড এখন ফলো করতে হবে, 5টা গাইড আপনার পড়বেন না। আপনি আজকে এখন দেখা যাচ্ছে একটা পড়লেন, আরেক রাইটারের গাইড নিয়ে আবার কিছুক্ষণ পড়লেন, আরেক রাইটারের গাইড নিয়ে আরও কিছুক্ষণ পড়লেন। এই মুহূর্তে এটা করা যাবে না। নতুন কোনো পড়াও আপনাকে এখন পড়তে হবে না। তাহলে কি করবেন? এই যে আপনি যা পড়ছেন, আপনি অতীতে যা প্রিপারেশন নিচ্ছেন, যারা অ্যাকচুয়ালি পাস করবেন তাদের কিন্তু একটা প্রিপারেশন হয়ে গেছে। আমি তাদের কথা বলতেছি, যারা এখন পরীক্ষার নোটিশ দিছে, দরজা জানালা বন্ধ করে
হ্যাঁ, বই নেবেন। অনেক স্টুডেন্ট আমাকে ফোন দিচ্ছে এখন যে স্যার আমি আপনার কোচিংয়ে ভর্তি হতে চাচ্ছি, আমি কেন, কি করবেন ভর্তি হইয়া? স্যার আমরা এবার পাস করতেই হবে স্যার, স্যার এইটা এত টাকা দেবো। আমি স্যার আমি টাকার জন্য পড়াই না ভাই, আমি টাকার জন্য পড়াই না যে টাকা আপনি এত দেবেন এত দিবেন। এখন আপনি আমার কাছে 10,000 নিয়ে ভর্তি হলেন, 15,000 টাকা দিয়ে ভর্তি হলেন, রাত দিন আমি আপনাকে পড়ালাম, আপনি পাস করতে পারবেন? এই 15 দিনে আপনি কি পড়বেন, কি শিখবেন? 7টা আইন, অনেক কিছু এখানে জানার আছে, শেখার আছে। মুখস্থ বিদ্যা দিয়ে এখন উকিল হওয়া যাবে না। এরকম অনেক স্টুডেন্ট আছে যেহেতু পরীক্ষার নোটিশ দিয়া দিছে, কি করব, দরজা জানালা বন্ধ করে মুখস্থ হাফেজ হয়ে যাবে এখন আইনের তারা। সে সকল শিক্ষার্থী ভাই মন খারাপ করবেন না, যারা আছেন এরকম টাইপের তারা মন খারাপ করবেন না যে স্যার এটা হচ্ছে বাস্তব। আপনাকে আইনজীবী হতে হলে এই আইনটাকে আপনার মনের মধ্যে লালন করতে হবে, প্রতিনিয়ত চর্চা করতে হবে। আইনটা হচ্ছে চর্চার বিষয়। আপনি 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন পরে আইনজীবী হয়ে যাবেন, এরকম টাইপের পরীক্ষা এখন বার কাউন্সিল করে না। মন খারাপ আপনি করবেন না। তাহলে যারা আইনজীবী প্রকৃতপক্ষে যারা আইনজীবী হবে তারা 1 বছর যাবৎ প্রিপারেশন নিচ্ছে। ফাইনাল শেষ, ল ফাইনাল শেষ করার পরপরই অনেকেই দেখবেন বই খাতা কলম নিয়ে প্রস্তুতি কিন্তু তারা শুরু করে দিয়েছিল। এই যে একটা ধারাবাহিক প্রস্তুতি 1 বছর যাবৎ কঠোর পরিশ্রমের মধ্যে আইনটাকে তারা নেশায় পরিণত করছে, মনের মধ্যে লালন করছে, তাদের পরিশ্রম কি বৃথা যাবে? তারা পাশ করবে। কিন্তু যারা এতদিন পড়ে নাই, ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট করত, আরে পরীক্ষা হবে না, সরকার পতন হলে, সরকারের পতনের পর কমিটি নাই, এটা নাই সেটা নাই, পরীক্ষা কি এখন হবে? এখন পরীক্ষা হবে না, সরকার নির্বাচন হবে, সরকার গঠন হবে, তারপর পরীক্ষা হবে। তাদের অবস্থা কি? আরে আমি একটা কোচিং চালাই, আমি একজন অ্যাডভোকেট। রুহুল কুদ্দুস কাজল স্যারের একটা পোস্ট দেখেই কিন্তু আমি পোস্ট করছি যে হ্যাঁ, রুহুল কুদ্দুস কাজল স্যার যেহেতু আজকে একটা পোস্ট করছেন যে 100% 25 তারিখে পরীক্ষা হবে, আমি একটা পোস্ট দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 25 তারিখে আপনাদের পরীক্ষা হচ্ছে। সেখানে কিছু লোক আইসা কমেন্ট করতেছে এই পরীক্ষাটা কোন দেশে হবে, আবার কিছু আইসা কমেন্ট করতেছে যে এইগুলো পোস্ট দেখলে নাকি হাসি পায়। এই যে এই টাইপের কিছু ছেলে মেয়ে আছে, তারা কিন্তু আদৌ বইয়ের সাথে কোনো সম্পর্ক তাদের নাই। তারা দেখবে আন্দোলন করবে, এটা করবে সেটা করবে, পড়বে না। পরীক্ষার আগের দিন প্রশ্ন খুঁজবে কিভাবে পাশ করা যায়, এগুলো কিন্তু এখন হয় না। এটা আপনি ধরে রাখতে পারেন, এগুলোর দিন শেষ। এখন দেখেন নতুন পড়াটা পড়বেন না। আপনি এই যে যা বলতেছিলাম, আপনি দীর্ঘদিন যাবৎ যা পড়ে আসছিলেন, যেটা পড়তেছিলেন ওইটাই বারবার পড়বেন। আপনি যে প্রস্তুতিটা নিয়েছেন একবার, প্রত্যেকবার শুধু সেটাই রিভিশন করবেন। যা পড়েছেন সেটাই বারবার রিভিশন করবেন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি মডেল টেস্ট এখন দিবেন। মডেল টেস্ট আপনাকে এখন বেশি মডেল টেস্ট দিতে হবে। প্রত্যেক দিন এখন 2টা করে মডেল টেস্ট দিবেন কমপক্ষে। যদি নাও পারেন একটা করে মডেল টেস্ট প্রত্যেক দিন দিবেন। এখন আপনি কোচিং করেন, একজন মেন্টরের গাইডলাইন ফলো করেন বা যাই করেন, নো প্রবলেম। আপনার নিজের একটা টার্গেট রাখতে হবে। এই যে 15 দিনের একটা রোড ম্যাপ আপনাকে তৈরি করতে হবে। 15 দিনের, এই যে 15 দিনের একটা রোড ম্যাপ অনেকেই কোচিংয়ে যুক্ত করতেছে যে 7 দিনের একটা কি ম্যারাথন, কি বলে 7 দিনের ম্যারাথন একটা আমরা রিভিশন কোর্স, এই কোর্স সেই কোর্স, এগুলোতে এখন ভর্তি হয়েন না। কারণ 7 দিনে আপনি কি শিখবেন? আমি বা আপনাকে এই 7 দিনে কি শেখাবো? এই 7 দিনে একটা আইন পড়তে তো 7 দিন লাগে। 7টা আইন কীভাবে আপনি 7 দিনে শেষ করবেন? এখন নিজের মধ্যে একটা কনফিডেন্স আনেন, নিজের মধ্যে আত্মবিশ্বাস আনেন। 15 দিনের একটা প্ল্যান করেন। প্ল্যান যে আমি একদিন পড়ব তামাদি, তার সাথে আমি আরেকটা আইন রাখবো,
তারপরের দিন আমি ফৌজদারি মানে রিভিশনের উপর চাইতে হবে। এখন শুধু রিডিং পড়বেন, শুধু রিডিং, শুধু মুখস্থ। এখন মুখস্থ আর করার সময় আপনার নাই। এই যে মুখস্থ, আরেকটা কথা বলবো, এখন একটা বিষয় যখন আপনি মুখস্থ করতে যাবেন বাকি জিনিসগুলো ভুলে ফেলবেন, গুলিয়ে ফেলবেন। আচ্ছা, অনেকেই যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আজকের একটু কথাগুলো শুনুন, হয়তো বা খারাপ লাগে, কিছুক্ষণ আধা ঘন্টা ক্লাস করব বা 50 মিনিট হতে পারে। আপনার এই 15 দিন থেকে আমি 50 মিনিট চেয়ে নিচ্ছি, অনেক উপকার হবে, কথাগুলো অনেক কাজে লাগবে। সবাই লাইভে শেষ পর্যন্ত থাকবেন এবং যারা যুক্ত আছেন, যারা শেয়ার দেননি, তারা একটু প্লিজ শেয়ার দিয়ে দিবেন। আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা শেষ করে আপিল রিভিউ রিভিশন সহজেই বুঝিয়ে দেব। এখান থেকে 2টা নাম্বার কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, আরেকটা বিষয় আমি আপনাদের বলবো, বেশি বেশি মডেল টেস্ট দিবেন। ওকে, আরেকটা কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমি যে বিষয়টা বলি, এই যে আপনি যখন মডেল টেস্ট দিবেন, দেখেন ধরেন এটা ওএমআর সিট, আমরা একটা ওএমআর সিট রেডি করলাম। এই যে ওএমআর একটা সিট, এটা ধরেন ওএমআর সিট। ওকে, আপনারা খেয়াল করবেন, এটা ধরেন ওএমআর সিট, এটা আমরা কাল্পনিক আঁকাইলাম। হ্যাঁ, ধরেন এটা 1 2 3 4 5 6 7 এরকম ধরেন ওএমআর সেট, একটা ওএমআর না স্যার, এই কথাগুলো বাণী হিসেবে কাজ করে এমডি নজরুল ইসলাম। যারা যুক্ত আছেন একটা করে শেয়ার চাচ্ছি, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন বড় বড় গ্রুপে একটু শেয়ার করে দেন। এই যে দেখেন, আপনি যখন বাসায় মডেল টেস্ট দিবেন, যারাই আছেন তারাই, সবার কাছেই এই কথাটা বলবো, বেশি বেশি এমসিকিউ ফেল করার কারণটা একটু জেনে নেন। ধরেন এটা একটা প্রশ্ন, ধরেন এটা 1 নাম্বার প্রশ্ন আমি পড়লাম, আপনি নিজেকে চিন্তা করবেন, বাসায় যখন পরীক্ষা দিবেন এই জিনিসটা খেয়াল করে রাখবেন। এই বিষয়টা ফলো না করার কারণে অধিকাংশ স্টুডেন্ট ফেল করে, এই বিষয়টা না জানার কারণে অধিকাংশ বিষয় ফেল করে। দেখেন ধরেন 1 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে ওএমআর সিট। ধরেন 1 নাম্বার প্রশ্ন আপনি পড়লেন, কি পড়বেন? দেখেন আপনার 60 মিনিটে, খেয়াল করেন, 60 মিনিট প্রশ্ন কয়টা? 100। এখানে আমি হিসাব করে দেখেছি, আপনার হাতে আছে 28 সেকেন্ড। এই 28 সেকেন্ডে আপনার কি করতে হবে? 100 প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে। ঠিক আছে? আপনাকে দেখেন 28 সেকেন্ড হাতে আছে, আপনি একটা বৃত্ত ভরাট করতে আপনি দেখেন এইভাবে যখন বৃত্তটা ভরাট করবেন, আপনার সময় কতটুকু লাগে জানেন? বৃত্ত ভরাট করতে লাগে 5 সেকেন্ড। তাহলে আপনি হাতে আছে কত? ধরি 20 সেকেন্ড। আপনি একটা প্রশ্ন 20 সেকেন্ড পড়বেন। আপনি প্রশ্নটা পড়লেন, আরে এটা চেনা প্রশ্নটা কিন্তু চেনা মনে হচ্ছে আপনার, প্রশ্নটা পড়েই উত্তর দিয়ে দিলেন ক, কিন্তু আদৌ এটা উত্তর ক হবে না। প্রশ্নটা যদি সঠিকভাবে ভালোভাবে পড়তেন, প্রশ্নের মধ্যে 4টা অপশন থাকে, ক, খ, গ, ঘ। এই 4টে অপশন যদি ভালো করে পড়েন, দেখবেন প্রশ্ন সেটা উত্তর হবে না, এটা ভুল করে ফেললেন, শেষ 1 নাম্বার। ঠিক আছে? 1 নাম্বার না, একটা প্রশ্ন যদি আপনার ভুল হয় -25 কিন্তু আপনার এখান থেকে কাটা যাবে প্রাপ্ত নাম্বার থেকে, এটা মনে রাখতে হবে। এখন দেখেন আরেকটা ভুল কি করেন, তাই আমি বলবো এই যে বাসায় যখন মডেল টেস্ট প্র্যাকটিস করবেন, তখন প্রশ্নটা ভালো করে পড়বেন, 20 সেকেন্ড সময় নিয়ে, 20 সেকেন্ড প্রশ্নটা চোখ দিয়ে দেখেই এই উত্তর এটা, এইভাবে দাগিয়ে ফেলবেন না। বাস্তব বিষয় বলতেছি, প্রশ্নটা ভালো করে পড়বেন, 4টা অপশন পড়বেন, 2-3 সেকেন্ড চিন্তা করবেন, তারপরে বৃত্তটা ভরাট করবেন। দেখেন এটা ধরেন আপনি সঠিক পারলেন, 1 নাম্বার প্রশ্ন পারলেন, রাইট, এটা বৃত্ত ভরাট করলেন, এখানে আপনি প্রশ্নে রাইট চিহ্ন দিয়ে রাখবেন। ঠিক আছে? 2 নাম্বার আপনি আধো মনে হচ্ছে খ হবে নাকি গ হবে, কনফিউশন, কি হবে এটা, গ হবে বা ঘ হবে? নো, এটা দাগাবেন না। এটা কি করলেন? প্রশ্নের মধ্যে টিক দিয়ে রাখলেন যে হ্যাঁ এটা আমি পরে চিন্তা করব। আচ্ছা, আরেকটা বিষয় প্রথমেই বলে রাখি, অনেকেই কি করে জানেন, প্রশ্নটা দেখা আপনি হলে প্রবেশ করার পরে এমসিকিউ পরীক্ষায় এই ভুলটা কখনো করা যাবে না। কোন ভুলটা? আপনি হাতে প্রশ্ন পেলেন,
প্রশ্ন কি হয়েছে 1 থেকে 100 পর্যন্ত আগে দেখে কোনটা কোনটা আমি পাবো। এই যে এটা যারা করে তারাই ফেল করে। আপনি পরীক্ষার প্রশ্নটা হাতে পেলেন, অনেক শিক্ষার্থী কি করে প্রশ্ন 1 থেকে 100 পর্যন্ত একবার পড়বে, তারপরে বৃত্ত ভরাট করবে। এই ভুলটা কেউ কখনো করবেন না। কারণ হয়তোবা পাবলিক ক্লাস আপনাদেরকে আর নিতে পারবো না, আজকে শেষ ক্লাস হতে পারে। কারণ প্রাইভেট ক্লাসে আমার অনেকগুলো ক্লাস এখনও বাকি, মডেল টেস্ট নেব। তাই আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার অভিজ্ঞতা থেকে জানিয়ে দিচ্ছি, ভালো লাগলে আপনারা নিতে পারেন। বৃত্ত ভরাট সঠিক না হলে প্রশ্ন বাদ হয়, বৃত্ত ভরাটের কৌশলটা কি? আচ্ছা, সেটা কৌশলটা পরে বলি। প্রশ্নটা পাওয়ার পরেই 1 থেকে 100 পর্যন্ত যারা পড়ে নেয়, যারা আগে দেখে 1 থেকে 100 পর্যন্ত কি কি প্রশ্ন করছে আমি আগে দেখব, তারপরে বৃত্ত ভরাট করব। দেখেন 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন যখন আপনি পড়ে দেখবেন, আপনি 10 মিনিট 15 মিনিট শেষ হয়ে গেছে আপনার হাত থেকে, লস। কি উপায় কি করবেন? আপনি প্রশ্নটা পেলেন, মানে ঠান্ডা মাথায় আপনার রুল নাম্বার, ঠিক আছে, রুল নাম্বারটা কি করবেন, বৃত্তটা ভরাট করবেন। ঠিক আছে, রুল নাম্বারের যে বৃত্তটা সুন্দরভাবে ভরাট করবেন, সেখানে আপনি মাথাটা 100% ঠান্ডা রাখবেন। অনেক পরীক্ষার্থী এই যে রুল নাম্বার, ঠিক আছে, এই রুল নাম্বার বৃত্ত ভরাট করতে গিয়ে ভুল করে ফেলে, তার পরীক্ষায় বাতিল। যত ভালো পরীক্ষায় দেখ, বৃত্ত যখন রুল নাম্বারে ভুল হয় তার পরীক্ষা শেষ। তাই আপনি যখন প্রথমে প্রশ্নটা পাবেন, ওএমআর সিটটা পাবেন, ঠান্ডা মাথায় আপনার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড থেকে আপনার যে রুল নাম্বার থাকে, যাই থাকে, আপনার এখানে কি আছে, সেট নাম্বার ক নাকি খ, ক থাকলে ক বৃত্ত ভরাট করবেন, খ থাকলে খ বৃত্ত ভরাট করতে হবেন। আপনার হাতে প্রশ্ন হলো ক, বৃত্ত ভরাট করছেন খ, আপনি আদৌ পাস করতে পারবেন না, পরীক্ষা শেষ, ওই 1 মিনিটে শেষ পরীক্ষা। তাই আপনাকে দেখতে হবে আপনার হাতে যে প্রশ্নটা, অপশন ক, সেট ক নাম্বার সেট নাকি খ নাম্বার সেট নাকি গ নাম্বার সেট, এটা দেখতে হবে। তারপরে আপনার রুল নাম্বার হোক, রুল নাম্বারটা সুন্দরভাবে কি করবেন, বৃত্তটা ভরাট করবেন। তারপরে কাজ কি, তারপরে 1 নাম্বার প্রশ্ন থেকে শুরু করবেন। আপনার পরীক্ষা শুরু হয়ে গেল। 1 নাম্বার প্রশ্ন আপনি যদি মনে হয় পারেন, বৃত্ত ভরাট করবেন। 100% যেগুলো দেখবেন আপনি 100% পারেন, সেগুলোই শুধুমাত্র ভরাট করবেন। যেগুলো আপনি পারেন না, মনে হচ্ছে আধো 90% পারেন, ক হতে পারে উত্তর বা খ হতে পারে, এরকম যেগুলো সন্দেহযুক্ত প্রশ্ন আপনি কি করবেন, 1 নাম্বার পারলেন, বৃত্ত ভরাট করলেন। 2 নাম্বার পারলেন না, প্রশ্নের মধ্যে কি করলেন, এই যে প্রশ্নের মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখলেন, বাস নিচে আইসা পড়লেন। 3 নাম্বার দেখলেন যে পারেন, বৃত্ত ভরাট করলেন, যে পারেন না এটাও দরকার নাই, আবার নিচে আইসা পড়লেন। 4 নাম্বার প্রশ্ন দেখেন, 4 নাম্বার প্রশ্ন পারেন, হ্যাঁ আমি পারি, আপনি কি করলেন, প্রশ্ন নাম্বার পড়লেন 4, তখন আপনি ভিড় করবেন, বৃত্ত ভরাট করবেন। 4 নাম্বার বৃত্ত কি করবেন, ভরাট করে ফেলবেন। ওকে, আবার এইভাবে যে প্রশ্নটা আপনি পারেন সেই প্রশ্নটার বৃত্ত ভরাট করবেন। যেটা পারেন না আপনি নিচে নামে আসেন। 100 প্রশ্ন আছে, কিন্তু আরও কিন্তু বহুত প্রশ্ন আপনার হাতে আছে। আপনার কিন্তু পাস করার জন্য দরকার 50, 100 নাম্বার আপনার দরকার নাই। আপনি পরীক্ষার হলে কি করবেন, 90টা দাগাবেন, 100 দাগাবেন না। যেগুলো আপনি 100% পিওর, যে হ্যাঁ এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা ভুল হতেই পারে না, এটা 100% সঠিক কারেক্ট আনসার, 100% যেগুলো আপনি প্রথম থেকে কি করবেন, 100 পর্যন্ত বৃত্তগুলো আগে ভরাট করবেন। আরেকটা ভুল করে থাকে, আপনি প্রশ্ন পড়তেছেন 14, যে হ্যাঁ 14 নাম্বার প্রশ্ন আমি পারি, আপনি বৃত্ত ভরাট করে ফেললেন। এই যে একটা বৃত্ত ভরাট করছেন, এই যে একটা বৃত্ত ধরেন ভরাট করছেন, আপনি 14 নাম্বারে যায় তার নিচে ভরাট করলেন। এরকম কিন্তু এটাও অনেককেই ভুল করে, যেহেতু যে একটা বৃত্ত ভরাট করা আছে আর একটা বৃত্ত ভরাট করা আছে, কিন্তু প্রশ্ন বৃত্ত ভরাট করতে হবে ধরেন 14 নাম্বার, এটা সে ভুলে বৃত্ত ভরাট করলো। এইটা পরীক্ষার এখানে দেখেন 1টা 2টা 2.5 নাম্বার কাটা, এরকম ভুল অনেকেই করে। তাই আপনি খেয়াল করবেন যে আপনি কোন প্রশ্নটা দাগাবেন। 15 নাম্বার ভালো করে খেয়াল করবেন, 15 নাম্বার বৃত্তটা কোথায়,
15 নাম্বার খুঁজে সেখানে আপনি ভালোভাবে বৃত্ত ভরাট করবেন। এই ভুলটা অধিকাংশ শিক্ষার্থী করে থাকে। 15 নাম্বার প্রশ্ন পড়তেছে, সে দাগিয়ে ফেলবে, বৃত্ত ভরাট করবে 17 নাম্বার যায়া, এরকম ভুল করে। প্রশ্ন পড়তেছে 20 নাম্বার, সে বৃত্ত ভরাট করবে 27 নাম্বার, এরকম ভুল হয়ে থাকে পরীক্ষার হলে, দেখবেন অনেক হয়। আপনি এইগুলো ভুল যেন না হয় সে কারণে আপনার করণীয় কি? করণীয় হচ্ছে বাসাতে বারে বারে মনে করবেন আমি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছি। প্রথমে 1 নাম্বার পারেন উত্তর দিবেন, 2 নাম্বার পারেন উত্তর দিবেন, 3 নাম্বার পারেন না উত্তর দেওয়া দরকার নাই, 4 নাম্বার পারেন না উত্তর দেওয়া দরকার নাই, পরেরটা পারেন হ্যাঁ উত্তর দিবেন, 6 নাম্বার পারেন 6 নাম্বারটা দেখবেন হ্যাঁ মিলে কিনা, 6 নাম্বার দাগাবেন। এইভাবে কি করবেন 100 পর্যন্ত দাগাবেন, দেখবেন আপনি অনেকগুলো পেয়ে গেছেন, প্রায় 60টা হয়ে গেছে আপনার, আপনি পাস মনে করবেন, আপনি পাস যদি 60টা হয়ে যায়। এইভাবে দেখবেন শেষ পর্যন্ত যখন আইসা পড়বেন আপনি দেখবেন 40 মিনিট শেষ, হাতে আছে আরও 20 মিনিট, 100 পর্যন্ত যাবেন, দেখবেন 40 মিনিট গেছে গা। আপনার 1 ঘন্টা থেকে দেখবেন তখন এই যে 1টা ঘন্টা আপনার জীবনের সবচাইতে দ্রুততম ঘন্টা মনে হবে। আপনি দেখবেন পরীক্ষার হলে যখন এই ঘন্টাটা 1 ঘন্টা আপনার লাইফে মনে হবে পৃথিবীর সবচাইতে দ্রুততম ঘন্টা মনে হয় এটা। কারণ সময় কোথা দিয়ে যাবে, জানালা দিয়ে দরজা যে এটা বোঝা যাবে না। তাই আপনি 1 থেকে শুরু করে প্রশ্নটা পাওয়ার পরপরই রুল নাম্বার ফিল আপ করবেন, সেট নাম্বার ফিল আপ করবেন, তারপরে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত দাগিয়ে ফেলবেন। যেটা পারেন শুধু সেইগুলো 100%। দেখেন 100% যদি আপনার 60টা হয়ে যায় আপনার টেনশন শেষ। তখন দেখবেন এই যেগুলো আপনার সমস্যা হয়েছিল, যে ধোয়া মনে হচ্ছে, হ্যাঁ কোনটা ক হবে নাকি খ হবে, সেই প্রশ্নগুলোতে চলে যাবেন, 99 বা 95 যেগুলো। তারপরে আপনি আবার ভালো করে পড়বেন, টিক চিহ্ন কিন্তু দিয়ে আসছেন সেগুলোতে, আপনি সেগুলোতে যেয়ে দেখবেন যে হ্যাঁ কোনটা 100% আপনার মনে হয়ে গেছে। তখন দেখবেন সেগুলো আবার 4-5টা আপনার মনে হয়ে যাবে এরকম, তখন সেগুলো আবার দাগাবেন। এইভাবে 95% যদি থাকে আরও 5টা দাগাবেন, 70টা, সর্বমোট আপনি 70টা দাগাবেন। আর দাগানি আপনার দরকার নাই। আপনি যখন 100% 60টা হয়ে গেছে আপনি পাস। আরও 70, আরও যদি 10টা দাগান 95%-এর মনে করে, এই 10টা থেকে দেখবেন বাসায় এসে মিলাইলেও আপনার 5টা হয়ে যাবে। যদি 5টা হয়ে যায়, 5টা ভুল হয়, এই যে 60 দাগাইলেন 100% দাগানোর পরেও এখান থেকে আপনার 5টা ভুল হবে। 100% দাগাইছেন তবুও দেখবেন বাসায় এসে এখান থেকে 5টা ভুল করছেন। ধরেন আরও 10টা দাগাইছেন, এখান থেকে আরও 5টা ভুল, তারে 10টা ভুল, ধরি আপনার 15টা ভুল হয়েছে। 70টা যদি দাগান 15টা ভুল থাকে কত দেখেন তো, থাকে কত? থাকে 15টা ভুল হইলে থাকবে 55। ঠিক আছে, 10টা ভুল হবে না, 5টা ভুল হবে। 100% দাগালে 5টা, তাহলে 10টা যদি ভুল হয় তাহলে 60। এখান থেকে ধরি আমরা 5 যদি 10 হচ্ছে, 4টা হলে 1 নাম্বার, 8টায় 2 নাম্বার, ধরেন 3 নাম্বার কাটা, তবুও 57 আপনি পাস। এরকম, ঠিক আছে, এরকম আপনার করতে হবে। তাহলে আপনাকে হলে গিয়ে কি করতে হবে, আপনাকে আগে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কি করতে পারেন, কোনগুলো পারেন, সেগুলো আপনার আগে 100% যেগুলো দাগিয়ে ফেলবেন। দেখবেন আপনি 60টা পেয়ে যাবেন। যাদের ভালো প্রস্তুতি 60 থেকে 65টা হয়ে যাবে। যাদের 100% 70টা হয়ে গেছে তারা আরও 10টা 99% দাগাতে পারেন, সমস্যা নাই। কিন্তু যারা 60টার বেশি 100% হয় নাই তারা আর 10টার বেশি দাগাবেন না। অনুমান করে যদি আরও 20টা দাগিয়ে ফেলেন তখন আপনার ভুল হতে মাইনাস হতে আপনার 50-এর নিচে চলে যাবে, তখন আপনি ফেল। এই ভুলটা কখনো করবেন না। আপনার লক্ষ্য হচ্ছে যে আমি 100%গুলো দাগাবো এবং 70 থেকে 75টা এমসিকিউ দাগাবো, এর বেশি আমার দরকার নাই। যদি আপনার এখানে 60টা কারেক্ট হয়, এখানে 60টা যদি কারেক্ট হয় তাহলে 15টা যদি ভুল হয়, ঠিক আছে, হয়ে যাক।
15 ভুলের জন্য আপনার কাটা কত ধরেন 4 5 20, হ্যাঁ 4 4 16 4, তাহলে 60 থেকে যদি 4ও যা তবু আপনি 56 পেয়ে পাস করবেন। অর্থাৎ অলমোস্ট এখানে আমি যে কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছি, বাসাতে পরীক্ষা দেন আর যেখানে দিন, আপনি দেখবেন বাসাতে পরীক্ষা দিলেও আপনি 85 82 যারা পাচ্ছেন তাদের প্রিপারেশন 100% ওকে আছে। যারা মডেল টেস্ট বাসাতে দিচ্ছেন 85 থেকে 90 এর মধ্যে যারা পাচ্ছেন তাদের প্রিপারেশন ঠিক আছে। 70 এর নিচে যারা পাচ্ছেন তারা আরেকটু কী করেন, গ্রো করেন, এই প্রিপারেশনটাকে আরও উপরে নিয়ে যান। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে নতুন কোনো বই হাতে নেবেন না। আপনি যে বই দিয়ে ইতিমধ্যে আপনার প্রিপারেশন সম্পন্ন করেছেন সেই প্রিপারেশনটা নিতে থাকুন। ইতিমধ্যে আপনি কোনো কোচিংও যুক্ত হয়ে যাবেন না যে 7 দিনের একটা ম্যারাথন কোর্স করব, আমি একদম আইনের জাহাজ হয়ে যাব, পরীক্ষায় যাব আর সকল কিছু দাগাবো। এটাও আমি মনে করি করা উচিত না। অনেকে হয়তো বা আমার প্রতি মনক্ষুণ্ণ হবে, অনেক কোচিং সেন্টার হয়তো বা ভিডিওটা দেখলে আমাকে গালিগালাজ করবে, কারণ এই 7 দিনে ভাই আপনি আইনের কিচ্ছু শিখতে পারবেন না। 7টা সাবজেক্টের কিচ্ছু শিখতে পারবেন না। এই 7 দিনে কী শিখবেন? এই 7 দিনে আপনাকে কি শেখাবে? ফৌজদারি কার্যবিধিতে 565টা ধারা, এখানে গুরুত্বপূর্ণ ধারা কমপক্ষে 300 ধারা আপনাকে পড়তে হবে। 565 ধারা থাইকা দেখবেন 200 ধারার মধ্যে প্রশ্নই হয়েছে, 200 ধারা পড়তেই হবে। এই 200 ধারা পড়াইতে তো 1 সপ্তাহ লাগবে। এই 1 সপ্তাহে আপনাকে 7টা আইন কিভাবে পড়ানো সম্ভব? আমি আদৌ বুঝি না। এখন আপনি কোথায় ভর্তি হতে পারেন? যারা মডেল টেস্টের ব্যবস্থা করছে সেই মডেল টেস্টে আপনি ভর্তি হন, বারবার মডেল টেস্ট দেন, বারবার মডেল টেস্টের ব্যবস্থা করেন, মডেল টেস্ট দেন আর নিজে নিজে বাসাতে এখন রিডিং পড়েন। যাদের কিছু কোচিংয়ে কিছু ক্লাস বাকি আছে তারা সেই কিছু ক্লাস বাকি যাদের আছে সেই ক্লাসগুলো করেন, মোবাইলগুলো অফ রাখেন আর শুধু ক্লাসের আলোচনা করেন। এই মুহূর্তে বন্ধুবান্ধবের আড্ডা, মোবাইল, ফেসবুক, ইউটিউবিং সকল কিছু থেকে আপনাকে দূরে রাখতে হবে। নিজের মধ্যে একটা কনফিডেন্ট এনে নিজেকে একটা প্রস্তুতি হিসেবে আমি কিভাবে পাস করতে পারি একটা প্ল্যান করবেন। 15 দিনের প্ল্যান। ফৌজদারি কার্যবিধি 2 দিনে আপনাকে রিভিশন করতে হবে, এরকম একটা রুটিন করেন। পেনাল কোড 2 দিনে রিভিশন করতে হবে, সিআরপিসি 2 দিনে রিভিশন করতে হবে, সিপিসি আমাকে 2 দিনে রিভিশন করতে হবে। ছোট ছোট যে আইন ফৌজদারি ছোট ছোট আইন কোনটা, সুনির্দিষ্ট, তামাদি, সাক্ষ্য আইন, এই 3টা মিলাই আমাকে একদিনে কি করতে হবে, রিভিশন করতে হবে। এবং প্রত্যেক দিন আপনাকে কি করতে হবে, প্রচুর মডেল টেস্ট দিতে হবে। যে মডেল টেস্ট দেওয়ার পরে দেখবেন আপনি 80 পেয়েছেন, বাকি 20টা কিন্তু আপনার ভুল। এই যে 20 নাম্বার আপনি ভুল করলেন, যে 20টি প্রশ্ন ভুল করলেন, এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলো। যে 20টি আপনি ভুল করছেন সেই 20টি প্রশ্ন কোন কোন ধারা থেকে করা হয়েছে সেই ধারাটা সম্পর্কে আপনার আইডিয়া কি, সমস্যা আছে, প্রবলেম আছে, সেই ধারাটা এখন আবার রিভিশন করেন, বারবার লেখেন, পড়েন। সবচাইতে 100 কথার এক কথা, এখন নতুন কোনো বই পড়বেন না। যে বই দিয়ে আপনি প্রিপারেশন নিয়েছেন সেই বইটা বারবার রিভিশন করেন, বারবার রিভিশন করেন। এই যে একটা প্রিলি মাস্টার রায়ান সোবান স্যারের এই বইটা যাদের আছে আমি মনে করি বেস্ট একটা বই। শুধু এই বইটা যারা পড়বেন, এখানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বইয়ে রাইটার কিন্তু দিয়েছেন, প্রশংসার দাবিদার। দেখেন, ধরি এই 403 ধারা, এই যে 403 ধারা, এটা সবাই দেখেন 403 ধারা, 403 ধারার যে হেডলাইনগুলো আছে একবার রিভিশন, একবার শুধু রিডিং পড়বেন, তারপরে দেখেন যা মনে রাখবেন, যা মনে রাখবেন, এই যে যা মনে রাখবেন এইগুলো আপনার কী করতে হবে, বারবার রিভিশন করতে হবে, বারবার রিভিশন করতে হবে। ঠিক আছে? এই যে যা মনে রাখবেন প্রত্যেকটা, এই যে আপিলের দেখেন, এই যে যা মনে রাখবেন, ঠিক আছে, যা মনে রাখবেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যা মনে রাখবেন এইগুলো শুধু বারবার পড়বেন আর রিভিশন করবেন, বারবার পড়বেন, রিভিশন করবেন। ঠিক আছে? এবং বেশি বেশি মডেল টেস্ট দিবেন। যাই হোক, অনেক কথাই বললাম। আসলে নিজের একটা প্ল্যান সবচাইতে বেস্ট। আপনি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে আপনার নিজের প্ল্যান তৈরি করুন। মেন্টর যদি থাকে গুড, কোচিং যদি থাকে গুড, কিন্তু এই মুহূর্তে ভাই নতুন কোনো কোচিংয়ে যুক্ত হবেন না। আমাকে অনেকেই ফোন দিচ্ছে, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে, স্যার একটা সপ্তাহ আমাদেরকে
এইভাবে পড়ান। আমি বলি যে না, এইভাবে পড়ালে এখন আপনাদের পাস করানো সম্ভব না। ঠিক আছে, এখন দেখেন আমরা আজকে কিছু আলোচনা করব আপিল, রিভিউ, রিভিশন। আজকে এই আলোচনাগুলো থেকে কিভাবে 2 নাম্বার আপনার পেতে পারেন, 2টা প্রশ্ন এখান থেকে 100% পেয়ে যাবেন। এবং শেষে আপনাদের দেওয়ানি কার্যবিধির একটা স্পেশাল সাজেশন দেব সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তাই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। ওমা, অনেক শিক্ষার্থী তো আজকে দেখতেছি গো, অনেক শিক্ষার্থী যুক্ত আছেন, কারণ প্রথম লাইভটা কেটে যাওয়ার পরে এখন অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। ওকে, যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন সবার কাছে অনুরোধ থাকবে, যদি পারেন একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটা করে, কারণ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা এখনও করি নাই। মনের মধ্যে একটা রুটিন তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আমাদের যারা দুরন্ত লতে আছেন আপনাদের জন্য রুটিন ইনশাল্লাহ আমি আজকেই দিয়ে দেব, এটাই ফলো করবেন। এবং আরেকটা কথা অনেকেই যুক্ত আছেন, আমরা মডেল টেস্ট চ্যালেঞ্জ, এই যে মডেল টেস্ট MCQ মডেল টেস্ট চ্যালেঞ্জ নামে আমরা একটা কি চ্যালেঞ্জ, এই যে MCQ মডেল টেস্ট চ্যালেঞ্জ, বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবেন এই পরীক্ষাগুলোতে। এখানে আমরা 5টি মডেল টেস্ট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট, 5টি পূর্ণাঙ্গ মডেল টেস্টের আয়োজন করব। মডেল টেস্ট, 5টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট এখানে থাকবে। এই যে 5টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমরা 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 10 থেকে 20 তারিখ পর্যন্ত আমরা এখানে 5টি মডেল টেস্টের আয়োজন করেছি। আপনি আপনার নিজেকে যাচাই করার জন্য আপনি নিজে কতটুকু প্রস্তুত, আপনি যে পরীক্ষা দিবেন কতটুকু প্রস্তুত আছেন, সমগ্র বাংলাদেশের আইন শিক্ষার্থীদেরকে আমি দাওয়াত দিলাম আমাদের দুরন্ত ল একাডেমির যে মডেল টেস্ট চ্যালেঞ্জ নামে আমরা একটা বিষয় খুলব। এখানে আমরা একটা 5টি মডেল টেস্টের আয়োজন করেছি। 5টি মডেল টেস্টে অংশগ্রহণ যারা করতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই, হ্যাঁ, পরে ক্লাস করি, 01727867215। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা 5টি পূর্ণাঙ্গ মডেল টেস্টের আয়োজন করা হয়েছে আমাদের দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে, যেটা 10 তারিখ থেকে শুরু হবে। 10 তারিখ কত, 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমরা কিছু রুটিন দেব। এই রুটিন অনুযায়ী আপনারা কিছু মডেল টেস্ট দিবেন, 5টি মডেল টেস্ট। সমগ্র বাংলাদেশের যারা শিক্ষানবিশ আইনজীবী আছেন, যারা পরীক্ষা দিবেন, এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন, MCQ চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন। যারা শিক্ষার্থী আছেন যারা এই MCQ মডেল টেস্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চাচ্ছেন, 01727867215 এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কি করবেন, যোগাযোগ করবেন। আপনাদেরকে কি করা হবে, সেখানে মেম্বার বানানো হবে এবং আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। 5টি মডেল টেস্ট, পূর্ণাঙ্গ 5টি মডেল টেস্ট আপনার নিজেকে যাচাই করার জন্য। আপনি যদি মডেল টেস্টগুলো দিতে চান, 5টি মডেল টেস্ট এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চান, আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আজই রেজিস্ট্রেশন করতে পারেন। 10 তারিখ থেকে আমাদের পূর্ণাঙ্গ মডেল টেস্ট। আজই রেজিস্ট্রেশন করতে কি করেন, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 300 টাকা, 300 টাকা যান, একদম বলে দিলাম, ঠিক আছে। আর যারা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের দুরন্ত ল একাডেমির স্টুডেন্ট, তাদের জন্য কিছু ছাড় আছে। সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবেন। হ্যাঁ, 5টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা থাকবে দুরন্ত ল একাডেমির। আমরা প্রত্যেকটা ধারা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা দিয়ে এখানে 5টি মডেল টেস্ট, পূর্ণাঙ্গ 5টা মডেল টেস্ট 500 নাম্বারের, 10 তারিখে একটা হবে। আমরা রুটিন প্রকাশ করব পর্যায়ক্রমে কিবারে মডেল টেস্টগুলো হবে। এই 5টি মডেল টেস্ট আপনারা যদি দিতে চান তাহলে আজই রেজিস্ট্রেশন করে নিতে পারেন আমাদের দুরন্ত ল একাডেমিতে। ফি হচ্ছে 300 টাকা। আর আমাদের যারা স্পেশাল ব্যাচে যুক্ত তাদের ফি আরও কম, ঠিক আছে। তাহলে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। যাই হোক, আমরা ক্লাসে চলে যাব। অনেক আলোচনা করলাম, ক্লাসে চলে যাচ্ছি। আপিল, রিভিউ, রিভিশন
দেওয়ানি কার্যবিধির সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে আপিল রিভিউ রিভিশন। আমরা এখান থেকে কি আলোচনা করব প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ? কমেন্ট করবেন। আপনাদের জন্য আরিফ হোসেন 200 টাকা। আমাদের দুরন্ত লতে যারা যুক্ত আছেন ফি হচ্ছে 200 টাকা, ঠিক আছে? আচ্ছা, আপিল রিভিউ রিভিশন, এই যে আমরা আপিল রিভিউ রিভিশন আমরা আলোচনা করব। সবাই কমেন্ট করবেন যে আপিল সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির কত ধারা থেকে কত ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। আপিল রিভিউ রিভিশন, চলেন আমরা আলোচনা করি। তার মধ্যে আপনারা কমেন্ট করবেন যে এই যে আপিল রিভিউ রিভিশন কোথা থেকে কত ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। ওকে, ভেরি গুড, যারা উত্তর দিচ্ছেন। জাকির হোসেন, দুরন্ত ল একাডেমির যারা শিক্ষার্থী 200 টাকা। 5টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমি নিজে প্রশ্নগুলো ক্রিয়েট করব। ওকে, হ্যাঁ, আমরা এই যে প্রথমে আপিল সংক্রান্ত বিধান পড়ব। দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত আছেন মনোযোগ দেন। আমরা দেখেন এই যে 96 থেকে 112 ধারা পর্যন্ত আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে। কোথা থেকে কত? 96 থেকে 112 ধারা। আবার আদেশ দেখেন, আদেশ কত? আদেশ হচ্ছে আদেশ নাম্বার কত? 41 থেকে 43 নাম্বার আদেশ। 41 থেকে 43 আদেশ, 41 থেকে 43, ঠিক আছে? এখন দেখেন আমরা এই যে আপিল, প্রথমে আমরা দেখব আপিল হচ্ছে আপনার 2টা ক্ষেত্রে আপিল করা যাবে। কোন কোন ক্ষেত্র? আপনি মূল ডিক্রির বিরুদ্ধে, দেখেন ডিক্রির বিরুদ্ধে আপিল, আরেকটা হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল। ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, ডিক্রির বিরুদ্ধে আপিল, এবং আদেশের বিরুদ্ধেও আপিল করা যাবে। আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। এখন দেখেন ডিক্রির থেকে যে আপিল, মূল ডিক্রি থেকে আপিল করতে হলে 96 থেকে 99 ধারা, 96 থেকে 99 ধারায় মূল ডিক্রির বিরুদ্ধে আপিল। এবং ধারা 104 থেকে 106, 4 থেকে 106, এবং দেখেন আদেশ 43, অর্ডার নাম্বার 43 আদেশ, এটা হচ্ছে আদেশের বিরুদ্ধে যখন আপনি আপিল করবেন। ওকে, এবং 41 থেকে 42, ঠিক আছে? 41 থেকে 42, ওকে। এখানে বলা হয়েছে ডিক্রির বিরুদ্ধে ডিক্রি। আমরা জানি আদালত ডিক্রি দেন, আদেশ দেন, সকল ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, এখানেও কিছু বাধা নিষেধ আছে। তবে আদেশের বিরুদ্ধে আপিল চলে, হ্যাঁ, কিছু কিছু আদেশ আছে, যেখানে 104 ধারাতে আমরা কিছু আদেশ পড়ব, এবং 43 আদেশের বিধি 1-এ 25টি আপিলেবল আদেশ আছে, সেখানে পড়ব। তো চলুন আমরা মূল বিষয়টা জানি, আপিলটা কি। আপিল হচ্ছে, সংজ্ঞাটা আমি মুখে মুখে বলে দিচ্ছি। দেখেন দেওয়ানি কার্যবিধিতে আপিলের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। দেওয়ানি কার্যবিধিতে আপিলের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। তবে আপিল বলতে আমরা সাধারণত বুঝতে পারি এমন একটা বিষয়, আপিল কি? যে নিম্ন আদালতের কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ, নিম্ন আদালতের কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে আবেদন দায়ের করেন, যে দরখাস্ত দায়ের করেন, তাকে বলা হয় আপিল। তাহলে আপিল কাকে বলে? আপিল হচ্ছে নিম্ন আদালতের কোনো রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ। নিম্ন আদালত একটা রায় দিলেন বা আদেশ দিলেন বা ডিক্রি দিলেন, এই যে রায়, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, উচ্চ আদালতে মেমোরেন্ডাম বা স্মারক আকারে যে দরখাস্ত বা আবেদন দাখিল করেন, তাকেই বলা হয় আপিল। এটা হচ্ছে আপিলের সংজ্ঞা। তবে আপিলের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়ানি কার্যবিধিতে দেওয়া নাই। এখন দেখেন আমরা 96 ধারাতে, হ্যাঁ, কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে এই বিষয়গুলো বলা হয়েছে। আমরা প্রথমে যদি বলি 96 ধারা, 96 ধারাতে বলছে, দেখেন 1 উপধারাতে বলছে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল। কি বলছে?
মূল ডিক্রির বিরুদ্ধে আপিল, 2 বলছে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল, 3 বলছে, 3 কি বলছে, সুলে ডিক্রির বিরুদ্ধে আপিল। তো আমরা চলুন ধারাবাহিকভাবে এই বিষয়গুলো জেনে নেই। ওকে, দেখেন 96 ধারাটা আমরা যাব। মূল ডিক্রি হতে আপিল, মূল ডিক্রি হতে আপিল, 96-1 মূল ডিক্রি হতে আপিল। অর্থাৎ এই যে আদি আদালত, আদি আদালত মানে ধরেন সহকারী জাজ আদালত একটা ডিক্রি দিলেন, এই ডিক্রির বিরুদ্ধে দুতরফা সূত্রে একটা ডিক্রি দিলেন, দুতরফা সূত্রে ডিক্রি দিলেন, এটা আপিল করতে পারবেন, নো প্রবলেম। আবার 2 বলছে একতরফা ডিক্রি, একতরফা। এই যে আমরা গতকাল 9 আদেশের 6 বিধিতে আদেশ 9 6 বিধি পড়েছিলাম না, আদেশ 9 6 বিধিতে পড়েছিলাম। যদি কি বিবাদী হাজির না থাকে, অথবা 8 আদেশের 1 বিধিতে পড়েছিলাম 30 দিনের মধ্যে আপনি সমন পেলেন, জবাব দাখিল করলেন না, জবাব দিতে ব্যর্থ, ঠিক আছে, তারপরে আরও 30 দিন বৃদ্ধি করলো, তবুও জবাব দিতে ব্যর্থ, তখন আদালত কি করবে, এক্সপার্টি ডিক্রি করবে, এক্সপার্টি ডিক্রি দিবেন। এই যে এক্সপার্টি ডিক্রি বা একতরফা ডিক্রি, তার বিরুদ্ধেও কিন্তু আপনি কি করতে পারবেন, আপিল করতে পারবেন। এটাই বলা হচ্ছে 96-2 উপধারাতে, ঠিক আছে। তাহলে 1 বলছে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন, 2 বলছে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, নো প্রবলেম। সো 3 নম্বরে বলছে দেখেন সুলে ডিক্রির বিরুদ্ধে নো আপিল। দেখেন এখানেই বলা হচ্ছে নো আপিল শ্যাল লাই ফ্রম এ ডিক্রি পাসড বাই দ্য কোর্ট উইথ দ্য কনসেন্ট অফ পার্টিজ। পক্ষগণের সম্মতিতে যে ডিক্রি হয়, পক্ষগণের সম্মতিতে মানে সুলে ডিক্রি যে ডিক্রি হয়, এখানে কি আপিল চলে না, আপিল চলে না। ওকে, তবে দেখলাম আমরা আপিল চলে মূল ডিক্রির বিরুদ্ধে, একতরফা ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, তবে আপিল করা যায় না। এখানে আপিল করা যায় না কোথায়, আপিল করতে পারবেন না পক্ষগণের সম্মতিতে, অর্থাৎ সুলে ডিক্রির বিরুদ্ধে আপনাকে আপিল করতে দেওয়ার কোনো সুযোগ নাই, আপিল করা যাবে না। দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার ডিক্রি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 9 ধারার ডিক্রি, 9 ধারা, এই 9 ধারার ডিক্রি, তার বিরুদ্ধে কি আপিল করা যাবে, নো আপিল। এখানেও আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার ডিক্রির বিরুদ্ধে কি করতে পারবেন না, আপিল করতে পারবেন না, ঠিক আছে। আবার দেখেন আরও আছে স্মল কজেস কোর্ট, স্মল কজেস কোর্ট। এই যে স্মল কজেস কোর্ট কোনো ডিক্রি দিলে তার বিরুদ্ধেও নো আপিল, নো আপিল, এর বিরুদ্ধেও আপনি আপিল করতে পারবেন না। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, তাহলে দেখেন মূল ডিক্রি হতে আপনি আপিল করতে পারবেন, একতরফা ডিক্রি হতে আপিল করতে পারবেন, 96-2 বলা হচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে পক্ষগণের সম্মতিতে আপিল করতে পারবেন না। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার যে ডিক্রিটা প্রদান করা হয় সেখানেও আপনি আপিল করতে পারবেন না, এবং আপিল করতে পারবেন না স্মল কজেস কোর্ট যদি কোনো ডিক্রি বা আদেশ প্রদান করেন, তার বিরুদ্ধেও আপনাকে আপিল করতে দেওয়া হবে না, আপিল করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন এই যে আপিলের যে আলাপটা করলাম 96-এ, কোন আদালতের আপিল কোথায় দায়ের করতে হবে এটা আপনাকে জেনে রাখতে হবে। কোন আদালতের আপিল কোথায় দায়ের করতে হবে, কোন আদালতের আপিল কোথায় দায়ের করবেন। দেখেন আমরা 5টা আদালত লিখে ফেলি, জেলা জাজ, জেলা জাজ, ঠিক আছে, অতিরিক্ত জেলা জাজ। দেওয়ানি আদালত কয় প্রকার, কমেন্ট করবেন সবাই, কয় প্রকার দেওয়ানি আদালত কয় প্রকার, সবাই কমেন্ট করবেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। দেওয়ানি আদালত কয় প্রকার কমেন্ট করবেন দ্রুত। হ্যাঁ, দেওয়ানি আদালত কয় প্রকার, জেলা জাজ, অতিরিক্ত জেলা জাজ, তারপরে হচ্ছে যুগ্ম জেলা জাজ, সিনিয়র সহকারী জাজ এবং সহকারী জাজ, ঠিক আছে। এই যে 5টা আদালত, প্রত্যেকটা আদালত এখানে আমি লিখলাম 5 প্রকার আদালত দেওয়ানি, 1 2 3
4, 5 5 প্রকার দেওয়ানি আদালত আছে আমরা সবাই জানি। এই যে 5 শ্রেণীর দেওয়ানি আদালত আছে, এই যে 5 শ্রেণীর দেওয়ানি আদালতের কথা বললাম, এখানে দেখেন আদি এখতিয়ার কয় শ্রেণীর আদালতের আছে কমেন্ট করবেন দেখি কে বলতে পারেন। এখানে কয় শ্রেণীর আদালতের আদি এখতিয়ার আছে, কে কে আদি এখতিয়ার গ্রহণ করতে পারেন দেখি কে উত্তর করতে পারেন। কে কে আদি এখতিয়ার কার কার আছে? রাজীব বিশ্বাস রাজু বলছে আদি এখতিয়ার সবার আছে। হায় রে, 3 শ্রেণীর আদালতের আদি এখতিয়ার আছে। ভেরি গুড, সবাই কমেন্ট করবেন সবাই। 3 শ্রেণীর আদালত, এই যে এটা আদি এখতিয়ার, তার মামলা গ্রহণ করার আর্থিক এখতিয়ার হচ্ছে সীমাহীন। সীমাহীন, ঠিক আছে, 25 লক্ষ টাকা পর্যন্ত, 15 লক্ষ টাকা পর্যন্ত, তাই না? এটা আমরা সবাই জানি। তারা কি করতে পারে? আদি এখতিয়ার ক্ষমতা গ্রহণ করতে পারে। তাহলে আপিল এখতিয়ার কার? আমরা চলুন দেখে নিই আপিল এখতিয়ার। কয় শ্রেণীর আদালতের আপিল এখতিয়ার আছে দেখেন। একটা হচ্ছে জেলা জাজ, জেলা জাজ, এবং আরেকটা হচ্ছে হাইকোর্ট। হাইকোর্ট প্রথম লিখি যেহেতু বড়। হাইকোর্ট ডিভিশন হচ্ছে আপিল এখতিয়ার এবং জেলা জাজ। ওকে, দেখেন এই 2 শ্রেণীর আদালতের আপিল এখতিয়ার আছে। আর এখানে আদি এখতিয়ার হচ্ছে 3 শ্রেণীর আদালতের, ঠিক আছে। এখন দেখবেন কোন আদালত কোন ডিক্রি দিলে বা আদেশ দিলে কোথায় আপিল করবেন, এটা আপনাকে বেসিক নলেজটা জানা থাকলে প্রশ্নের উত্তর আপনি ধরতে পারবেন, প্রশ্নের উত্তরগুলো ধরতে পারবেন। ধরেন সহকারী জাজের ডিক্রি দিল, আপনি আপিল করতে চাচ্ছেন। সিনিয়র সহকারী জাজ ডিক্রি দিল, আপিল করতে চাচ্ছেন। যুগ্ম জেলা জাজ ডিক্রি দিল, আপিল করতে চাচ্ছেন। এই যে 3 শ্রেণীর আদালত, যদি আপনি আপিল করতে চান তখন আপনি আপিল করবেন কোথায়? জেলা জাজ আদালতে। এই যে 3 শ্রেণীর আদালত যদি কোনো ডিক্রি প্রদান করে, আপনি তার বিরুদ্ধে আপিল করতে চান, আপনাকে আপিল করতে হবে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে। কোথায় বলা হচ্ছে এটা বলেন তো দেখি, কে বলতে পারেন? 30 দিনের মধ্যে জেলা জাজের নিকট আপিল করতে হবে। তবে যুগ্ম জেলা জাজ নিয়ে একটা কিন্তু আছে, কিন্তুটা বলবো তার পূর্বে আপনারা একটা কমেন্টের উত্তর করেন। কত দিনের মধ্যে আপিল? 30 দিনের মধ্যে। তামাদি আইনের কত অনুচ্ছেদে বলা হয়েছে? এটাই হচ্ছে প্রশ্ন। তামাদি আইনের কত অনুচ্ছেদে বলা হয়েছে যে 30 দিনের মধ্যে আপনি কি করবেন? আপিল করবেন। আপনি যে 30 দিনের মধ্যে আপিল করতে চাচ্ছেন, নো প্রবলেম। লিমিটেশন অ্যাক্টের কত আর্টিকেলে? 52। রাজীব বিশ্বাস রাজু 52, মানে 152 হবে। ভেরি গুড, হ্যাঁ 152 আর্টিকেলে। ওকে, 152 আর্টিকেলে। ওকে, এখন দেখেন এই যে যুগ্ম জেলা জাজ সাহেব, যুগ্ম জেলা জাজ সাহেব, এই যে এই ব্যক্তি যদি 5 কোটি টাকা ঊর্ধ্বে কোনো শাস্তি দেন, কি দেন? ডিক্রি প্রদান করেন 5 কোটি টাকা প্লাস, মানে হচ্ছে জেলা জাজের ক্ষমতা হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত। তার যে আপিল এখতিয়ার 5 কোটি টাকা পর্যন্ত। 5 কোটি টাকার বেশি হলে যাইতে হবে এই জনাবের কাছে, হাইকোর্টে। 5 কোটি টাকার বেশি যদি হয়ে যায়, এখান থেকে প্রশ্ন হতে পারে 5 কোটি টাকার বেশি হলে আপনাকে যাইতে হবে হাইকোর্টে। সেহেতু যুগ্ম জেলা জাজ আমরা জানি তার ক্ষমতা হচ্ছে সীমাহীন। তিনি যে ডিক্রিটা প্রদান করবেন তার ক্ষমতা কিন্তু সীমাহীন। তাহলে তিনি 5 কোটি টাকার ঊর্ধ্বে বিচার করতেই পারেন। 10 কোটি, 15 কোটি, ধরেন তিনি 10 কোটি টাকার কোনো মূল্যবানের বিচার করলেন, তখন কিন্তু আপিল জেলা জাজে হবে না, আপিলটা হবে কোথায়? হাইকোর্টে। আপনাকে 5 কোটি টাকা প্লাস যদি হয়ে যায়, তখন যাইতে হবে হাইকোর্টে। দেখছেন, একই ব্যক্তি কিন্তু 2 জায়গায় আপিল হয়। 5 কোটি টাকার নিচে হলে জেলা জাজে, 5 কোটি টাকার ঊর্ধ্বে হলে হাইকোর্টে। আর অতিরিক্ত জেলা জাজের মানে হাইকোর্ট, জেলা জাজ মানে তো হাইকোর্ট। সহজ বিষয়, এটা সবাই জানি। এখন হাইকোর্টে আপনি দেওয়ানি আপিল করার তামাদি মেয়াদ কত?
কমেন্টে উত্তর করবেন। হাইকোর্টে আপিল করার তামাদি মেয়াদ কত? দেওয়ানি আপিল হাইকোর্টে দায়ের করবেন, তার সময় কত? দেখি কে বলতে পারেন। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, কমেন্টে উত্তর করবেন। অনেক শিক্ষার্থী যুক্ত আছেন, সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবিতা গাঙ্গুলির মতো স্টুডেন্ট এই প্রশ্ন এই মুহূর্তে ভুল করা মানে নিজেকে লজ্জায় ফালানো। সবিতা গাঙ্গুলি 156 আর্টিকেল ঠিক আছে, কিন্তু তামাদি মেয়াদ আমি চেয়েছি কত? আপনি বলেছেন 30 দিন। এই ভুলটা যেন আর ভবিষ্যতে না হয় সবিতা গাঙ্গুলি। আমি খুবই মানে কেয়ার করি আপনার যে পড়াগুলো আপনি দেন, আপনার যে ক্লাসগুলো দেখেন খুবই ভালো, কিন্তু এই মুহূর্তে এই ভুল করা যাবে না। আপনি কিন্তু ভালো স্টুডেন্ট, এখন রিভিশন করে যান। হ্যাঁ, এই ভুলগুলো করা যাবে না ভাইয়া। ওকে, 90 দিন, ভেরি গুড। আর্টিকেল হচ্ছে 156 আর্টিকেলে 90 দিনের মধ্যে কি করতে হবে? হাইকোর্টে আপিল করবেন। তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবী, আমরা এখান থেকে জানলাম মূল ডিক্রির বিরুদ্ধে 96 একে বলা হচ্ছে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন। 2 বলা হচ্ছে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন। 96 বলা হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি, নো আপিল শ্যাল লাই ফ্রম এ ডিক্রি পাসড বাই দ্য কোর্ট উইথ দ্য কনসেন্ট অফ পার্টিস। এটা কত ধারার বিধানে এরকম প্রশ্ন হতে পারে। প্রশ্ন কোথা থেকে হতে পারে আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। দেখেন এই কীরকম প্রশ্ন হয়েছে এই একটা ধারা থেকে। আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? আপিল, রিভিউ, রিভিশন নাকি রেফারেন্স? আমরা একটা বিষয় সবসময় খেয়াল করবেন, যেখানে আপিল চলে না সেখানে রিভিশন করবেন, যেখানে আপিল চলে না সেখানে রিভিশন করবেন। এক কথা মনে রাখবেন, ঠিক আছে? 100 জন যুক্ত, 100 কথার এক কথা, যেখানে আপিল চলে না সেখানে রিভিশন করব। সো এখানে উত্তর কি? কমেন্ট করেন। আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে আপনার আপিল চলে না, কি করবেন? উত্তর করবেন দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না? এই প্রশ্নটা করা হয়েছে 7ম বিজিএস পরীক্ষায়। এক্সপার্টি ডিক্রি, এক্সপার্টি ডিসমিসাল, কন্টেস্টিং ডিক্রি নাকি কম্প্রোমাইজ ডিক্রি? কম্প্রোমাইজ ডিক্রি কি হবে উত্তর? কমেন্ট করবেন। আরেকটা প্রশ্ন করা হয়েছিল, সুলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না বিধানটি দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে? সুলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে? 96-1, 96-2, 96-3 নাকি 98 ধারা? উত্তর কি হবে? কমেন্ট করবেন সবাই, বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি আপনার এই বিষয়গুলো জানা হয়ে যাবে। আমরা দেখলাম কোন ডিক্রির বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করতে হয়, কত দিনের মধ্যে দায়ের করতে হয়। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবী, আমরা এখন চলে যাব 97 ধারা। 97 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে, 97 ধারাতে দেখেন যে বিষয়টা বলা হচ্ছে, 97 ধারা গুরুত্বপূর্ণ। প্রাথমিক ডিক্রি হতে আপিল দায়ের না করলে চূড়ান্ত ডিক্রি হতে কি করা যাবে না? আপনি প্রাথমিক ডিক্রি হতে কি করলেন না? আপিল করলেন না, আপিল করলেন না। তো চূড়ান্ত ডিক্রি যখন হবে, এই চূড়ান্ত ডিক্রি নিয়ে কি করা যাবে না? চূড়ান্ত ডিক্রির সময় কি করা যাবে না? চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, সমস্যা নাই, আপিল করা যাবে। বাট কি? বাট এই যে প্রাথমিক ডিক্রি হতে আপিল করলেন না, ঠিক আছে, এই যে প্রাথমিক ডিক্রি, বাট প্রাথমিক ডিক্রি নিয়ে আপত্তি করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট 97 ধারা বলা হচ্ছে আপিল ফ্রম ফাইনাল ডিক্রি হোয়ার নো আপিল ফ্রম প্রিলিমিনারি ডিক্রি। আপনি যদি প্রিলিমিনারি ডিক্রি হতে আপিল না করেন, ফাইনাল ডিক্রি হতে আপিল করলেও প্রিলিমিনারি ডিক্রি নিয়ে কোনো আপত্তি আপনি করতে পারবেন না। ক্লিয়ার কথা? চূড়ান্ত ডিক্রি হতে আপিল চললেও আপনি প্রাথমিক ডিক্রি হতে যদি আপিল না করেন, সেটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে কি করতে পারবেন না, সেটা নিয়ে আপনার আপত্তি তোলা যাবে না। ঠিক আছে, মূল বিষয় এটাই, আর কিচ্ছু না।
96, 97 আমরা শেষ করলাম। আমরা চলে যাব গুরুত্বপূর্ণ 96, 97 দুই বা ততোধিক বিচারক কর্তৃক শ্রুত আপিলের ক্ষেত্রে কি সিদ্ধান্ত। 98 ধারাটা দেখে নিতে পারেন। দুই বা ততোধিক বিচারক যদি আপিলটা শুনেন, বিচারক ধরেন একটা আপিল 3 জন বিচারকে শুনতেছে, 3 জন। এই 3 জনের মধ্যে একজন সিদ্ধান্ত দিল বাদী পক্ষে, আরেকজন সিদ্ধান্ত দিল আরেক পক্ষে, ঠিক আছে। এখন যার পক্ষে সংখ্যাগরিষ্ঠ সেই পক্ষে ডিক্রি হবে, ঠিক আছে, আপিলের সিদ্ধান্ত হবে। দেখা যাচ্ছে যে না, পক্ষ সমান সমান, তাহলে পূর্বের ডিক্রি কি বহাল হবে, অথবা তৃতীয় পক্ষের বিচারকের কাছে এটা প্রেরণ করা যাবে। মোস্ট ইম্পর্টেন্ট নয়, তবুও দেখে নিতে পারেন। ওকে, তবুও দেখে নিতে পারেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ, আমি এই যে একটু ব্যস্ত, পরে কথা বলি। হ্যাঁ, ক্লাস নিচ্ছি। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। হ্যাঁ হবে, আমি ক্লাসটা শেষ করি ফোন দেবো ভাইয়া। হ্যাঁ হবে, করে দেওয়া যাবে, সমস্যা নেই। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবী, সংখ্যাগরিষ্ঠতার বেশি। হ্যাঁ দেখেন, আমরা চলে যাচ্ছি 104 ধারা। 104 ধারা মোস্ট ইম্পর্টেন্ট। কি পড়বেন কি পড়বেন না আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন। দেখেন 104 ধারা, আদেশের বিরুদ্ধে আপিল। যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, এখানে বলা হয়েছে যে সকল আদেশের বিরুদ্ধে আপিল চলে। যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় দেখেন। এখানে বলা হচ্ছে যে 35-এর ক ধারা পড়েছি না, 35-এর ক। কেউ যদি মিথ্যা মামলা করে, ভিত্তিহীন মামলা করে, মিথ্যা বিব্রতকর ভিত্তিহীন মামলা করে, আদালত যদি সেখানে কোনো আদেশ প্রদান করেন, জরিমানা করেন, তখন তার বিরুদ্ধে আপিল করা যাবে। এই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। 35-এর ক ধারা পড়ি নাই, কি বলা হচ্ছে? বিব্রতকর, মিথ্যা, তারপরে হচ্ছে কি এরকম মামলা না, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিব্রতকর যদি কেউ মামলা করে, তাকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যাবে? দেখি, উত্তর করেন তো দেখি, কে পারেন? কেউ যদি মিথ্যা ভিত্তিহীন বিব্রতকর মামলা করে, সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যাবে? সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ দেওয়া যাবে? সম্ভবত এইভাবে বলা। কয় টাকা ক্ষতিপূরণ সর্বোচ্চ দেখি তো, দেখি সবাই কমেন্ট দিবেন। শিক্ষার্থী কমে গেছে। হ্যাঁ, যাই হোক, আপনারা কমেন্ট দেন তো যে সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ দেওয়া যায় দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। 20,000 টাকা। ভেরি গুড। এমডি আয়ুব ভাই, 3,000 টাকা হবে না, 20,000 টাকা। 20,000, হ্যাঁ 20,000 টাকা হচ্ছে সর্বোচ্চ ক্ষতিপূরণ। হ্যাঁ, এটা মনে রাখবেন, 20,000 টাকা। ওকে, নীলিমা মণি, 20,000 টাকা। ভেরি গুড। এই যে 95, হ্যাঁ, অপর্যাপ্ত কারণে যদি গ্রেপ্তার, 95 ধারার যে অধীনে আদেশটা আদালত দেন, এটার বিরুদ্ধে আপিল করা যাবে। হ্যাঁ, এবং এই যে জরিমানা বা গ্রেপ্তার ব্যতীত দেওয়ানি কারাগারে আটকের আদেশ, ঠিক আছে, তার বিরুদ্ধে আপিল করা যাবে। এবং 104 ধারাতে এই যে বলা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, 43 আদেশের এক বিধিতে 25টি আপিলেবল আদেশ আছে। 25টি। এই আদেশগুলোর বিরুদ্ধে আপিল করা যাবে। সিম্পল বিষয় মনে রাখেন, সাধারণত আদেশের বিরুদ্ধে আপিল চলে না। তবে এই যে 25টা আদেশ এবং 104-এ 3টা কথা বলা হচ্ছে, 3টা। 35-এর ক ধারার অধীনে আদেশ, 95 ধারার অধীনে আদেশ, ডিক্রি জারিতে গ্রেপ্তার, দেওয়ানি, জেলে আটকের আদেশ ব্যতীত অন্য যে সকল গ্রেপ্তার হয়, জেলে আটক থাকে, সেগুলোর আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। এই আদেশগুলোর বিরুদ্ধে আপিল করা যাবে। এবং এই যে 25টি আপিলেবল আদেশ আছে, 25টি আপিলেবল আদেশ আছে, 43-এর এক বিধিতে বলছে সেগুলোর বিরুদ্ধেও আপনি আপিল করতে পারবেন। ওকে, তারপরে আমরা দ্রুতই যাচ্ছি। হ্যাঁ, আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আলোচনা করব। এখানে 2টা প্রশ্ন করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। দেওয়ানি মোকদ্দমায় আদেশের বিরুদ্ধে আপিল কত ধারায় বলা হয়েছে? সিম্পল প্রশ্ন, কঠিন হবে না। দেওয়ানি কার্যবিধিতে আদেশের বিরুদ্ধে আপিল কত ধারায় বর্ণিত আছে?
আরেকটি প্রশ্ন, দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না? এটা আমরা আগেই সমাধান করছি। আপিল আদালতের ক্ষমতাটা কি? দেখেন, আপিল আদালতের পাওয়ারস অফ আপিলেট কোর্ট, আপিল আদালতের ক্ষমতা, আপিল আদালতের ক্ষমতা, এই যে 107 ধারা আমরা দেখব, 107 ধারাতে আপিল আদালতের কিছু ক্ষমতার কথা বলা হয়েছে। একটা আপিল চূড়ান্তভাবে নিষ্পত্তি করার ক্ষমতা আছে, চূড়ান্ত নিষ্পত্তি করতে পারে। কি করতে পারে? চূড়ান্ত নিষ্পত্তি। তারপরে বলছে পুনর্বিচারে রিমান্ডে প্রেরণ করতে পারেন। এনে একটা কথা আছে, রিমান্ড, এই রিমান্ড কিন্তু সেই রিমান্ড না, রিমান্ড, আপিল রিমান্ডে কি প্রেরণ, রিমান্ডে প্রেরণ মানে পুনর্বিচারে প্রেরণ, এটাকে বলা হয় পুনর্বিচার, পুনর্বিচার, রিমান্ডে প্রেরণ করতে পারেন। ওকে, এটা মনে রাখবেন। ইস্যু গঠন মানে বিচার্য বিষয় গঠন করতে পারেন, ইস্যু গঠন করতে পারেন। আপিল আদালত কি কি কাজ করতে পারেন এখানে বলা হচ্ছে। তারপরে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন এই যে মূল আদালত, আদি এখতিয়ার আদালত বা মূল আদালত যে ক্ষমতা প্রয়োগ করতেন, সকল ক্ষমতা আপিল আদালত প্রয়োগ করতে পারে। তাহলে দ্যাটস মিনস চূড়ান্ত নিষ্পত্তি, রিমান্ড, ইস্যু গঠন, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, মূল আপিল আদালত সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারেন। মূল আদালত যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এই যে সেম বিষয়টা 43, আমরা 41 আদেশটা আগামীকাল পড়ব, 41 আদেশের 33 বিধি, এখানে এটাই বলা হয়েছে। আপিল আদালতের যে ক্ষমতা, এই ক্ষমতা সংক্রান্ত যে বিধান 107 ধারাতে আপিল চূড়ান্ত নিষ্পত্তি করার ক্ষমতা আছে, পুনর্বিচারে প্রেরণ করার ক্ষমতা মানে রিমান্ডে প্রেরণ, ইস্যু গঠন করতে পারে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণও করতে পারে। আদি এখতিয়ার যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, সেম ক্ষমতা তিনিও প্রয়োগ করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট ধারা হচ্ছে 109। এখান থেকে 109 সুপ্রিম কোর্টে যখন আপিল করা চলে, 109 মনে রাখবেন সুপ্রিম কোর্টের আপিল, সুপ্রিম কোর্টে কখন আপিল করবেন? দেখেন এখানে 109 ধারাতে বলা হচ্ছে হাইকোর্ট বিভাগ বা চূড়ান্ত আপিল এখতিয়ার অপর কোনো আদালতের আপিলে প্রদত্ত রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশ হতে কি করতে হবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এর মধ্যে, দেখেন এখানে কিন্তু দ্বিতীয় আপিলের সুযোগ নাই। দেখেন ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের সুযোগ থাকলেও দেওয়ানিতে দ্বিতীয় আপিলের সুযোগ নাই। আছে দেওয়ানিতে কি আছে? দ্বিতীয় রিভিশন, দেওয়ানিতে আছে দ্বিতীয় রিভিশন, এটা মনে রাখবেন আপনি। আবার ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই, এটা মনে রাখবেন, ফৌজদারিতে নাই। এটাও টেকনিক, এই টেকনিকগুলো মনে রাখেন। দ্বিতীয় আপিলের সুযোগ, দেওয়ানিতে দ্বিতীয় আপিলের সুযোগ নাই। আপিল আদালত যদি কোনো আদেশ দেন, কোনো ডিক্রি দেন, ওই ডিক্রির বিরুদ্ধে আপনি আর আপিল করতে পারবেন না, প্রশ্ন হতে পারে এমন। ঠিক আছে, মনে রাখবেন আপিল আদালত যদি কোনো ডিক্রি প্রদান করেন, সেই ডিক্রির বিরুদ্ধে আর আপিল করা যাবে না, রিভিশন করা যাবে, দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে। ফৌজদারিতে কিন্তু আবার দ্বিতীয় আপিল করা যায়। ঠিক আছে, ফৌজদারিতে কে পিপি দ্বিতীয় আপিল করতে পারেন। সুপ্রিম কোর্টে কি করতে পারেন? সুপ্রিম কোর্টে যে হাইকোর্ট বিভাগ যখন মূল এদি এখতিয়ার প্রয়োগকালে কোনো রায় ডিক্রি দেন, তখন তার বিরুদ্ধে আপনি হাইকোর্টে আপিল করতে পারবেন, সুপ্রিম কোর্টে। তবে 110 ধারাটা মূল বিষয়বস্তু। দেখেন 109 ধারার আপিল করতে হলে অবশ্যই সম্পত্তির বিষয়বস্তুর মূল্য হতে হবে 20,000 টাকার বেশি। এটা নিয়ে প্রশ্ন হতে পারে, 20,000 টাকার বেশি যদি বিষয়বস্তুর মূল্যমান না হয়, তাহলে আপনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন না। সুপ্রিম কোর্টের আপিল করতে হলে শর্ত 20,000 টাকার উপরে সেই সম্পত্তির বা বিষয়বস্তুর মূল্য থাকতে হবে। দ্বিতীয় রিভিশন ফৌজদারিতে আছে? আরে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই। ফৌজদারিতে মনে রাখবেন, ফৌজদারি দ্বিতীয় রিভিশন নাই। ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, আপিল। আবার ফৌজদারিতে যেটা আছে দেওয়ানিতে সেটা নাই। যেমন দেওয়ানিতে দ্বিতীয় আপিলের সুযোগ নাই, কিন্তু দ্বিতীয় রিভিশন আছে দেওয়ানিতে। এটাই আমি বুঝাইলাম আপনাদের, বুঝে নেন। ঠিক আছে, তো চলুন আমরা এখান থেকে এক লাফে চলে যাব কোথায়?
রিভিউতে চলে যাচ্ছি। চলেন বলেন তো দেখি রিভিউ কত ধারায় আছে আর কত আদেশে আছে। রিভিউ কোথায় আছে, কত ধারায় আছে? রিভিউ কোথায় করতে হবে বলেন? রিভিউ কত ধারায় আছে? রিভিউ কোথায় করতে হবে? 114 ধারা রিভিউ মোস্ট ইম্পর্টেন্ট। বলেন রিভিউ কোথায় করতে হয়? প্রশান্ত কুমার 114 ধারা, শিমু সুলতানা 114 ধারা, ভেরি গুড। শিমু সুলতানা, ফরিদউদ্দিন 114 ধারা। রিভিউ বলেন রিভিউ কোথায় করবেন? হ্যাঁ বলেন 114 ধারাতে আমরা কি দেখলাম? রিভিউ। ভেরি গুড, 47 এবং 114। ভেরি গুড এমডি আয়ুব আলী ভাই, ভেরি গুড। সবিতা গাঙ্গুলি 114 ধারা, অর্ডার 47। অর্ডার 47-এ এটা বলা হচ্ছে। দেখেন রিভিউ মানে সেম আদালতে করতে হবে। যে আদালত একটা মামলা ডিক্রি দেখ বা আদেশ দেখ, ওই আদালতকেই পুনর্বিবেচনা করার জন্য একটা দরখাস্ত দেওয়াকে বলা হয় রিভিউ। রিভিউ কি? রিভিউ হচ্ছে যে আদালত, ধরেন সহকারী জাজ আদালত একটা ডিক্রি দিলেন, এই সহকারী জাজ আদালতে আপনি ওই রায়টাকে পুনর্বিবেচনা করাকে বলা হয় রিভিউ। পুনর্বিবেচনা করাকে বলা হয় রিভিউ। কথা মনে থাকবে? যে আদালত রায় দিবেন সেই আদালতে আপনাকে দরখাস্ত দিতে হবে, যে আদালত ডিক্রি দিবেন সে আদালতে আপনাকে কি করতে হবে? দরখাস্ত দিতে হবে। সেম আদালত পুনর্বিবেচনা করা মানে হচ্ছে সেম আদালতে আপনাকে করতে হবে। এখানে কিন্তু অনেকেই ভুল করেন। প্রশ্ন যখন করা হয় রিভিউ কোথায় করতে হবে, অনেকেই উত্তর দেন সহকারী জাজের আদালতের রিভিউ কোথায় করবেন। অনেকেই উত্তর দেন সহকারী জাজ তো জেলা জাজে করব। এটা করা যাবে না। যে আদালত ডিক্রি প্রদান করবেন সে আদালতে আপনার রিভিউ করতে হবে। ক্লিয়ার? এখন আপনাদের যে প্রশ্নটা, কোন কোন ক্ষেত্রে আপনার রিভিউ করা যায় দেখেন। 114 ধারা এখানে বলা হচ্ছে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে, অর্থাৎ যে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে বাট, ঠিক আছে, কিন্তু হ্যাঁ বাংলায় লিখি, কিন্তু আপিল করা হয় নাই, সেই সকল ডিক্রির বিরুদ্ধে আপনি কি করবেন? রিভিউ করবেন। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কি আপিল চলেই না, আপিল চলে না, তাহলে কি দেখলাম? যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে বাট আপনি আপিলটা করেন নাই, তখন আপনি রিভিউ করতে পারবেন, প্রবলেম নাই। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলেই না, সেই সকল ডিক্রির বিরুদ্ধে আপনি রিভিউ করবেন। এবং স্বল্প এখতিয়ার আদালতের রেফারেন্সের বিরুদ্ধে, স্বল্প এখতিয়ার আদালতের যে রেফারেন্স প্রদান করেন, এই রেফারেন্সের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? রিভিউ চাইতে পারবেন। দেখেন এইটুকু থেকে আপনার প্রশ্ন কমন হয়েছে, এই একটু থেকে প্রশ্ন করা হয়েছে 8টা। এই কয়েকটা কথা থেকে আমি বললাম না একটা প্রশ্ন কমন পাবেন, রিভিউ থেকে একটা পাবেন, রিভিশন থেকে একটা পাবেন, আপিল থেকে একটা পাবেন। 3টা প্রশ্ন 3 জায়গা থেকে আমি আপনাদের আজকের ক্লাসে দেখিয়ে দেব। এই রিভিউ থেকে একটা প্রশ্ন কমন পেয়ে গেলেন। কিভাবে? রিভিউটা করতে হবে যে আদালত ডিক্রি প্রদান করেন বা আদেশ প্রদান করেন, যে আদালত এই আদেশ বা ডিক্রি প্রদান করেন সেই আদালতে আপনাকে রিভিউ চাইতে হবে। রিভিউটা চাইবেন কিভাবে, কেন রিভিউটা করবেন, কি কারণে? যেখানে আপনার আপিল করার বিধান ছিল আপনি আপিল করেন নাই, যেখানে আপনার আপিল চলেই না, যে আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল চলেই না, এবং স্বল্প এখতিয়ার রেফারেন্সের বিরুদ্ধে রিভিউ করতে হবে। চলুন আমরা এইটুকু জানলাম, ঠিক আছে? আমরা এখন দেখব এখান থেকে কিভাবে প্রশ্ন করা হয়েছে। আরেকটা কথা, 90 দিনের, হ্যাঁ দেখেন রিভিউর সময়সীমা কত? তামাদি মেয়াদ, ঠিক আছে? 90 দিন। রিভিউর সময় কত? 90 দিন, 173।
তামাদি মেয়াদ কত? 90 দিন। এই বিষয়গুলো খেয়াল করে রাখবেন। 90 দিন, হ্যাঁ, রিভিউর তামাদি কত? 90 দিন। তবে এখানে আরও কিছু কথা আছে। স্বল্প এখতিয়ার যদি হয়, হ্যাঁ, স্বল্প এখতিয়ার, ঠিক আছে, স্বল্প এখতিয়ার হলে কত দিন? স্বল্প এখতিয়ার হলে 15 দিন। 15 দিন। হাইকোর্টের অ্যাভারেজ, হাইকোর্টের যদি কোনো রিভিউ চান 20 দিন। এই তিনটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। দেখেন রিভিউর তিনটা সময় আছে, 90 দিন, 15 দিন, 20 দিন। হাইকোর্টে 20 দিন। হাইকোর্টের কোনো আদেশ, হ্যাঁ, হাইকোর্টের এক বেঞ্চের আদেশের বিরুদ্ধে আপনি রিভিউশন, মানে হাইকোর্টের কোনো এর বিরুদ্ধে আপনি রিভিউ করতে চাচ্ছেন, হাইকোর্টে কোনো ডিক্রি বা আদেশ দিলেন, 20 দিনের মধ্যে আপনাকে রিভিউ করতে হবে। স্বল্প এখতিয়ার কোনো আদেশ দিলেন, 15 দিনের মধ্যে রিভিউ করতে হবে। কিন্তু জেলা জাজ বা অন্যান্য আদালতগুলো যখন আপনার রিভিউ করতে চান, তার টাইম হচ্ছে কত দিন? জেলা জাজের 30 দিন না, 90 দিনই হবে সকল ক্ষেত্রে। আর 90 দিন, 30 দিনের কোনো গপ্পই না। সেম দেখেন এখানে টেকনিকটা ফলো করেন। সামিরা আক্তার, তারপরে হচ্ছে লুনা ইসলাম, সবিতা গাঙ্গুলি, হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন। দেখেন আমি যা বোঝাতে চাচ্ছি এটা খেয়াল করেন। দেখেন রিভিউটা 3টা তামাদিকাল আছে, 3টা কি কি? 3টা কি কি আমি মুছে দিয়ে আবার বলি। হাইকোর্ট, ধরেন হাইকোর্ট কোনো ডিক্রি দিল বা আদেশ দিল, আপনি রিভিউ করতে চাচ্ছেন, তামাদি মেয়াদ 20 দিন। এটা মনে রাখবেন টেকনিক। স্বল্প স্মল কজেস কোর্ট বা স্বল্প এখতিয়ার আদালত, স্বল্প এখতিয়ার আদালত কোনো ডিক্রি বা আদেশ দিল, রিভিউ করতে চাচ্ছেন, তাহলে তো ওই আদালতই করতে হবে, 15 দিনের মধ্যে করতে হবে। কত দিন? 15 দিন। এবং অন্যান্য সকল ক্ষেত্রে রিভিউ চাইতে হবে কত দিন? 90 দিন। এই যে 3টা টাইম মনে রাখলে আপনি এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। কারণ রিভিউ থেকে একটা প্রশ্ন হবেই হবে। টেকনিকটা মনে রাখেন। হাইকোর্ট 20 দিন, ওকে। স্বল্প এখতিয়ার মানে স্বল্প মানে সবচেয়ে কম, এটা মনে রাখবেন। স্বল্প হাইকোর্ট মানে 20, স্বল্প মানে 15, এবং অন্য সকল ক্ষেত্রে, ঠিক আছে। জেলা জাজের কোনো এর বিরুদ্ধে যদি আপনি জেলা জাজই তো করতে হবে। রিভিউ মানে কি? যে আদালত আদেশ দিবেন, ডিক্রি দিবেন, সে আদালতেই করবেন। অন্য আদালত মানে সহকারী জাজ দিলে সহকারী জাজেই চাইতে হবে, তার সময় 90 দিন। সিনিয়র সহকারী জাজ দিলে তাও 90 দিন। মানে এক কথায় হাইকোর্ট 20, স্বল্প এখতিয়ার 15, অন্য সকল ক্ষেত্রে রিভিউর টাইম হচ্ছে 90 দিন। টেকনিকটা ফলো করে রাখেন। কোন কোন ক্ষেত্রে রিভিউ করা যাবে? যেখানে আপিলের বিধান ছিল, আপিল করেন নাই, এবং আপিলের যদি বিধানই না থাকে, আপিলের কোনো বিধান নাই থাকলে এবং স্বল্প এখতিয়ারের কোনো রেফারেন্সের বিরুদ্ধে রিভিউ করতে পারবেন। ওকে, 15 শেষ, 114 শেষ, 114। দেখেন এখান থেকে 8টা প্রশ্ন বিগত সালে করা হয়েছে, একটা ধারা থেকে। প্রশ্নগুলো পড়ি, কমেন্টে উত্তর করেন চট করে। দেখেন সহকারী জাজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ করা যায়? উত্তর করেন। সহকারী জাজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ করা যায়? চট করে উত্তর করবেন। আপিলের ডিভিশনে কি হবে? আচ্ছা, আপিলের ডিভিশনে দিলে তো আপিল আদালতে আপিলের ডিভিশনে করতে হবে। আপিলের ডিভিশনে যদি হয় আপিলের ডিভিশনেই করতে হবে, রিভিউ তো সেখানেই করতে হবে, নো প্রবলেম। এই যে দেখেন প্রসন্ন কুমার, আপনি কি পড়লেন, আমি কি পড়ালাম? জেলা জাজ কেন হবে ভাইয়া? সহকারী জাজের কোনো রায়ের বিরুদ্ধে আপনি রিভিউ করবেন, সহকারী জাজেই করতে হবে। আপনি কোথায় ছিলেন প্রসন্ন কুমার, কোথায় ছিলেন? রিভিউ মানে যে আদালত দিবে সে আদালতেই করতে হবে। তবুও যদি আপনারা ভুল করেন, জেলা জাজ হবে কেন? ডিক্রি যদি হতো আপিল করতেন জেলা জাজে, কিন্তু রিভিউ সেহেতু সেম আদালতেই করতে হবে, সহকারী জাজে আপনাকে রিভিউ করতে হবে। হ্যাঁ, এটা মনে রাখবেন। আরেকটি প্রশ্ন, আচ্ছা, কোনো রিভিউ দরখাস্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ানো হয় নাই। আপনি রিভিউর আবেদন করলেন, এটা একটু পড়িয়ে দিই। রিভিউ আবেদন
মঞ্জুর, আরেকটা রিভিউ আবেদন না মঞ্জুর, রিভিউ আবেদন না মঞ্জুর। দেখেন, যদি আপনার রিভিউ আবেদন মঞ্জুর করেন, রিভিউ আবেদন যদি মঞ্জুর করা হয়, সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবে, আপিল। রিভিউ আবেদন যদি না মঞ্জুর হয়, তখন আপনি রিভিশন করলেন, আপনি রিভিউ করলেন, রিভিউ আবেদন না মঞ্জুর হলো, তখন রিভিশন করবেন। অর্থাৎ না মঞ্জুর হলে রিভিশন, আর মঞ্জুর হলে আপিল, এটা মনে রাখবেন। সহকারী জাজ আদালতের মানে একই আদালতে, হ্যাঁ, সহকারী জাজ আদালতেই করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। রিভিউ আবেদন মঞ্জুর মানে আপিল, রিভিউ আবেদন না মঞ্জুর এর বিরুদ্ধে রিভিশন, হ্যাঁ, এটা মনে রাখবেন। চলুন আমরা রিভিশনে চলে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি ধারা। দেখেন, আপিল থেকে একটা প্রশ্ন পাবেন, যতটুকু পড়াইছি। রিভিউ থেকে এইটুকু যদি বুঝে ফেলেন, 2 মিনিটের যে বক্তব্য, এইটুকু থেকে রিভিউ থেকে একটা প্রশ্ন কমন পাবেন। দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত পুনর্বিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন? পুনর্বিচার, আচ্ছা, রিভিশন, হ্যাঁ, রিভিশন কত ধারায় আছে দেখি, কে পালেন? রিভিশন কত ধারা? ধারা 115 আমি লিখে দিলাম। কত আদেশে আছে দেখি, কে বলতে পারেন? কোন দুরন্ত শিক্ষার্থী উত্তর দিতে পারেন? রিভিশনের আদেশ নাম্বার কত? তিনি হচ্ছেন ট্যালেন্ট। দেখতে চাচ্ছি সেই ট্যালেন্টটাকে আমি। ধারা 115, প্রশান্ত কুমার। ধারা 115, আদেশ কত? আদেশ আমরা তো 114, 47 আদেশ। রিভিউ জানলাম, তাই না? রিভিউ কোথায় পেলাম? 140, 14 ধারা, আদেশ নাম্বার 47 আমরা পেলাম না? 47 আদেশ, 114 ধারা, রিভিউ। রিভিশনের ধারা কত? 115। বিধি কত? আদেশ কত? ভেরি গুড, ভেরি গুড। শরীফ আল মামুন দুর্দান্ত। রাজীব বিশ্বাস রাজু, সবিতা গাঙ্গুলি। মানে রিভিশনের কোনো আদেশ নাই, মন থাকবে? রিভিশনের কোনো আদেশ নাই, শুধু একটা ধারা। এই একটা ধারাতেই শুধুমাত্র আলোচনা করা হয়েছে রিভিশন, মানে 115 ধারা। ওকে, একটা ধারাতেই শুধুমাত্র আলোচনা করা হয়েছে রিভিশন সম্পর্কে। দেখেন, রিভিশন মানেটা কি, রিভিশন কাকে বলে? রিভিশনের সুনির্দিষ্ট সংজ্ঞা কিন্তু দেওয়ানিতে নাই। এখানে যে কথাটা বলছে, রিভিশন হলো হাইকোর্ট বা জেলা জাজ আদালত কর্তৃক তার অধস্থন কোনো আদালতের আইনগত ত্রুটি সংশোধন করা। ভুল ত্রুটির দরুন ন্যায় বিচার ব্যাহত হলে সেক্ষেত্রে কি করতে পারেন? আইনগত ত্রুটি, ভুল ত্রুটি সংশোধন করা। রিভিশন হলো হাইকোর্ট বা জেলা জাজ আদালতের। দেখেন, রিভিশন ক্ষমতা কে কে প্রয়োগ করতে পারে আমরা দেখব। এখানে হচ্ছে হাইকোর্ট এবং জেলা জাজ। ওকে, কখন আপনি জেলা জাজের নিকট রিভিশন করবেন, কখন আপনি হাইকোর্টে রিভিশন করবেন, এটা নিয়েই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আমরা থাকি। ওকে, এটা নিয়েই যদি আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি, তাহলে সহকারী জাজ আদালত, একটা প্রশ্ন করব, সহকারী জাজ এসআর অ্যাক্টের 9 ধারা কি করলেন? 9 ধারায় কি করলেন? একটা ডিক্রি দিলেন। এই যে সহকারী জাজ এসআর অ্যাক্টের 9 ধারার একটা ডিক্রি দিলেন, এই ডিক্রির বিরুদ্ধে আপনি রিভিশন করবেন কোন আদালতে? রিভিশন করবেন কোন আদালতে? এই ডিক্রির বিরুদ্ধে রিভিশন করবেন কোথায়? জেলা জাজে নাকি হাইকোর্টে? দেখি কোন দুরন্ত শিক্ষার্থী উত্তর দিতে পারেন এই প্রশ্নটা। সহকারী জাজ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা, আমরা জানি আপিল চলে না, কি করতে হবে? রিভিশন করতে হবে না? কোথায় আপিল করবেন? দেখেন, বাহ, রাজীব বিশ্বাস রাজু কিন্তু দুর্দান্ত গতিতে 2 বার উত্তর দিয়ে দিয়েছেন। জেলা জাজ, জেলা জাজ, জেলা জাজ। বাহ, আপনারা উত্তর দেন, কি হবে? রাজীব বিশ্বাস রাজু কিন্তু 2 বার উত্তর দিয়েছেন, জেলা জাজে রিভিশন হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা ডিক্রির বিরুদ্ধে। আমাদের রাজীব বিশ্বাস বলেছেন 2 বার।
জেলা জাজের কাছে হবে। আপনারা বলেন কোথায় হবে? নাইস ক্লাস, ইনশাল্লাহ পাস হব। মমতাজ আলী ভেরি গুড। সাদিয়া সুলতানা বলছেন জেলা জাজ, সুমন বলছেন জেলা জাজ, সবিতা গাঙ্গুলি জেলা জাজ, নীলিমা মনি জেলা জাজ। দেখেন যে সকল শিক্ষার্থী জেলা জাজ উত্তর দিয়েছেন যে এই যে 9 ধারার ডিক্রির বিরুদ্ধে রিভিশন করবেন কোথায়? জেলা জাজে, তাদের উত্তর কি? তাদের উত্তর ভুল। যারা এই যে আবার উত্তর দিলেন ভানু ঘোষ, দুর্দান্ত। এই কথাটা আমি বারবার বোঝাতে চেয়েও আপনাদেরকে বোঝাতে পারি না। আমাদের সবিতা গাঙ্গুলি তিনি কিন্তু এই কথাটা নিয়ে গতকালকে সুন্দরভাবে বলেছিলেন, ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই হচ্ছে হাইকোর্ট ডিভিশন। ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এই প্রশ্নটা বারবার হয় আপনাকে কনফিউজড করার জন্য। কেন বারবার ভুল করেন? জেলা জাজ আবার বললেন প্রদীপ কুমার সাহা। দুঃখজনক। চলেন আমরা দেখে নেই কোন ডিক্রির বিরুদ্ধে কোথায় আপিল করবেন। ঠিক আছে, দেখেন যদি হয় ডিক্রি, এটা কি বলে? ডিক্রি। এর বিরুদ্ধে আপনি কি করবেন? রিভিশন। কি করতে হবে? ডিক্রির বিরুদ্ধে রিভিশন। ঠিক আছে, যদি জেলা জাজে দেয় কোথায় করবেন? জেলা জাজে দিলে তো আমরা সরাসরি হাইকোর্টেই যাব, এটা তো জানি। অতিরিক্ত জেলা যদি দেন কি অতিরিক্ত জেলা জাজ, তবুও হাইকোর্টেই যাব, এটা জানি, তাই না? কিন্তু ওই যে যুগ্ম জেলা জাজ, সিনিয়র সহকারী জাজ, এই যে 5 প্রকার আদালত আমরা এখানে জানি। এই 5 প্রকার আদালতের যে কোনো আদালত, এনি আদালত যদি ডিক্রি প্রদান করেন এবং সেই ডিক্রির বিরুদ্ধে আপনি রিভিশন করতে চান, কি বললাম? এই 5 প্রকার আদালতের মধ্যে হতে পারে সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জাজ, যে কোনো আদালত, এনি আদালত যদি ডিক্রি প্রদান করেন। ডিক্রি 2টা জিনিসই তো প্রদান করা হয়, একটা হচ্ছে আদেশ, আরেকটা হচ্ছে ডিক্রি। এই 2টার বিরুদ্ধেই তো আপনি রিভিশন করতে পারেন না? আদেশের বিরুদ্ধেও করা যাবে, ডিক্রির বিরুদ্ধেও করা যাবে। কিন্তু প্রশ্ন আমার সেটা না। প্রশ্ন হচ্ছে ডিক্রি। আপনি কিভাবে বুঝতে পারবেন? রাজীব বিশ্বাস রাজু, আপনি তো বেশি ফাস্ট। এই বেশি ফাস্টে গিয়ে কিন্তু আপনি ফেল করে ফেলবেন। কারণ আপনি এই যে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে যুক্ত, কঠোর পরিশ্রম করে আসছেন, কিন্তু আপনি একটু ফাস্ট। ডোন্ট মাইন্ড ভাই, ডোন্ট মাইন্ড। আরও কেয়ারফুল, আরও দেখে শুনে উত্তর করতে হবে। আপনি কিন্তু এই ভুলটা বার কাউন্সিল পরীক্ষার হলে গিয়েও করবেন, আর সেখানে ভুল করবেন। পরীক্ষায় যদি ফেল করেন, দোষ হবে আমার। যে এখানে যদি 1 বছর না পড়তাম, পাস করতাম, অন্য একটা কোচিংয়ে পড়তাম। বি কেয়ারফুল। দেখেন কি বললাম? জেলা জাজ, অতিরিক্ত, যুগ্ম, সিনিয়র সহকারী, 5টি আদালতের যে কোনো আদালতে একটা ডিক্রি প্রদান করলো। এই ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই সকল রিভিশনই হয়ে যাবে হাইকোর্ট। জেলা জাজের কোনো ক্ষমতাই নাই। ডিক্রির বিরুদ্ধে রিভিশন গ্রহণ করার ক্ষমতা জেলা জাজের কি? উত্তর করেন তো। ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই হাইকোর্ট, এক কথায় উত্তর। ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই হাইকোর্ট। জেলা জাজ সাহেব ডিক্রির বিরুদ্ধে রিভিশন গ্রহণ করার ক্ষমতা রাখেন না, তাকে সেই ক্ষমতা দেওয়া হয় নাই। এক কথাই মনে রাখতে পারেন না? ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই যে কোনো আদালত, হাইকোর্ট। ঠিক আছে? প্রশান্ত কুমার নাই, সঞ্চিতা মিল, ওকে। দেখেন আমরা ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই হাইকোর্ট, জেলা জাজ সাহেব পারবেন না। এখন আরেকটা জিনিস বাকি আছে, আদেশ।
ঠিক আছে, আদেশটা একটু দেখে নেই। জেলা জাজ, ঠিক আছে, অতিরিক্ত জেলা জাজ, ঠিক আছে। এখন আদেশ, এখন ধরেন এই আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করবেন। আদেশের বিরুদ্ধে কি করবেন? রিভিশন। এই রিভিশনটার একটু ভিন্ন আছে, ঠিক আছে। তাহলে আদেশের বিরুদ্ধে যদি রিভিশন করতে চান, সিনিয়র সহকারী হলে জেলা জাজে করবেন, সহকারী হলে জেলা জাজেই করবেন আদেশের বিরুদ্ধে। ওকে, যুগ্ম জেলা জাজে হলে আপনি জেলা জাজে করবেন। বাট এই যুগ্ম জেলা জাজ সাহেব এখানে কিন্তু আছে, তিনি যদি 5 কোটি প্লাস কোনো আদেশ দেন, ওই আদেশের বিরুদ্ধে কি করবেন? রিভিশন করবেন। যাইতে হবে হাইকোর্টে, তখন যাইতে হবে কোথায়? হাইকোর্টে। কথা ক্লিয়ার? আর জেলা জাজ মানে তো হাইকোর্ট, অতিরিক্ত জেলা জাজ মানে হাইকোর্ট, এটা তো আমরা সেম জানি। চিত্রটাও যদি মনে রাখেন, প্রশ্ন কমন, রিভিশন থেকে প্রশ্ন হলে এখান থেকে হয় যে সহকারী জাজ আদালত একটা ডিক্রি দিল, ওই ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায়? ডিক্রি যদি দেন, রিভিশন করতে হবে হাইকোর্টে। মানে কি, যে কোনো আদালত ডিক্রি দিলে হাইকোর্ট, আদেশ দিলে আদেশের মধ্যে এটা হচ্ছে মানে এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়। সহকারী জাজ, জেলা জাজ, সিনিয়র সহকারী জাজ, জেলা জাজ, যুগ্ম জেলা জাজ 5 কোটি টাকা পর্যন্ত যদি হয় জেলা জাজ, 5 কোটি টাকা প্লাস হলে হাইকোর্ট। হাইকোর্ট, ঠিক আছে, ক্লিয়ার? আমরা দেখব কোন কোন ক্ষেত্রে আপনি রিভিশন করতে পারেন। মানে ভুল ত্রুটি, যে নিম্ন আদালতের নথি তলবপূর্বক নিম্ন আদালতের যে আদেশ, রায়, ডিক্রি, এই ভুল ত্রুটি সংশোধন করার নামই হচ্ছে রিভিশন। ওকে সিমুর সুলতানা, বিষয়টা বুঝতে পেরেছেন? আদেশের বিরুদ্ধে হলে একটু ভিন্ন। ওকে, দেখেন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখান থেকে দেখব। রিভিশন সংক্রান্ত বিধান, কোন কোন ধারাটা পড়বেন, কোন কোন বিষয়টা পড়বেন। দেখেন 115 ধারার 5টি উপধারা আছে। কয়টা? লিখে ফেলেন, 5টা উপধারা আছে। তন্মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 4 নং 115(3) 115(3) অতিরিক্ত জেলা জাজের রিভিশন ক্ষমতা। এখানে অতিরিক্ত জেলা জাজের রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে। প্রশ্ন হতে পারে, অতিরিক্ত জেলা জাজ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে কত ধারার বিধান মোতাবেক? 115(3) অতিরিক্ত জেলা জাজ রিভিশন ক্ষমতা কি করতে পারেন? প্রয়োগ করতে পারেন। 115(4) উপধারা, এই ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে কোথায়? দ্বিতীয় রিভিশন, এই যে 115 কত ধারা? 15(4), এই যে দুইটা ধারা মনে রাখবেন। 115(3) অতিরিক্ত জেলা জাজ রিভিশনের ক্ষমতা দেওয়া হয়েছে এখানে। 115(4) দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে। দেখেন দেওয়ানিতে দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে, এটা আছে, দেওয়ানিতে আছে, ফৌজদারিতে নাই। ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন করা যায় না, রিভিশন নাই, ঠিক আছে। আবার ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, বাট দেওয়ানিতে নাই। ক্লিয়ার? বসন্ত উৎসব, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত ছিলেন। আমি আপনাদেরকে ইনভাইট করতে চাচ্ছি আমাদের সেই কিসে, আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যাবেন না। কি বললাম? এমসিকিউ চ্যালেঞ্জ। যারা এমসিকিউ চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন, এমসিকিউ চ্যালেঞ্জ দিতে চাচ্ছেন, আমরা 5টি এমসিকিউ চ্যালেঞ্জ, হ্যাঁ, এই যে দেবের সিনেমা চ্যালেঞ্জ না, এই যে দেব আছে না, কলকাতার নায়ক দেব, সেই দেবের চ্যালেঞ্জ না। এই চ্যালেঞ্জটা হচ্ছে আপনি কতটুকু প্রস্তুত, আপনি নিজেকে যাচাই করার জন্য এই 5টি এমসিকিউ চ্যালেঞ্জে আপনি অংশগ্রহণ করতে পারেন। কিসে? 5টি এমসিকিউ চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন আমাদের দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে। আমরা প্রত্যেকটা মডেল টেস্ট, মানে বিষয়ভিত্তিক না, এটা পূর্ণাঙ্গ 5টা মডেল টেস্ট, 500 নম্বরের 5টি মডেল টেস্ট দিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারবেন। পুরস্কার কি ভাই? পুরস্কার তো অবশ্যই আছে।
পুরস্কার তো অবশ্যই আছে। এই চ্যালেঞ্জে যিনি বিজয়ী হবেন তার একটা পুরস্কার অবশ্যই আমি দেব, অবশ্যই একটা পুরস্কার আমি প্রদান করব। পুরস্কারের নাম প্রকাশ করব না, তবে পুরস্কার দেব আমি ইনশাআল্লাহ 100%। 5টি এমসিকিউ চ্যালেঞ্জ বিজয়ীর জন্য থাকবে বিশেষ পুরস্কার, এবং সেই সাথে আপনি এই 5টি এমসিকিউ চ্যালেঞ্জে অংশগ্রহণ করলে 5টি সমাধান ক্লাস দেখতে পারবেন, এবং পাশাপাশি আপনি এখানে আমাদের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এই 5টি এমসিকিউ মডেল টেস্ট চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। যারা অংশগ্রহণ করতে আগ্রহী, যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী, 017278672215 সমগ্র বাংলাদেশের আইন শিক্ষার্থী যারা আছেন, আমরা প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, গুরুত্বপূর্ণ প্রবলেমেটিক প্রশ্নগুলো এখানে তুলে আনব। প্রবলেমেটিক প্রশ্ন কোথা থেকে আপনার ভুল হতে পারে, ভার কাউন্সিল কনফিউশন প্রশ্ন কোথা থেকে করতে পারে, সেই সম্পর্কে সেইগুলো নিয়ে আমরা প্রশ্ন করব। 5টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট 500 নাম্বারের। আপনি নিজেকে যাচাই করার জন্য এই এমসিকিউ চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন। প্রথম 3 জন বিজয়ীর জন্য থাকবে বিশেষ পুরস্কার। আমাদের এখানে রেজিস্ট্রেশন করার ফি হচ্ছে মাত্র 300 টাকা, এবং আমাদের যারা দুরন্ত ল একাডেমির যুক্ত স্টুডেন্ট তাদের ফি হচ্ছে 200 টাকা। তাহলে এটা হচ্ছে 10 তারিখ থেকে শুরু 20 তারিখ পর্যন্ত আমাদের এই 5টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট চ্যালেঞ্জ, এমসিকিউ চ্যালেঞ্জ, এই এমসিকিউ চ্যালেঞ্জটি অনুষ্ঠিত হবে। আপনি নিজেকে যাচাই করার জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করেছেন, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর আপনি দিতে কতটুকু প্রস্তুত, আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে পাশাপাশি 5টি সমাধান ক্লাস। আপনারা যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন, ফি কিন্তু নগণ্য 300 টাকা। সমগ্র বাংলাদেশের যারা আইন শিক্ষার্থী আছেন, আপনার প্রিয় কাছের বন্ধু বান্ধব, টাকাটা কোনো ফ্যাক্টর না। আপনি যখন 5টা মডেল টেস্ট দিবেন, 5টি এমসিকিউ পূর্ণাঙ্গ চ্যালেঞ্জে অংশগ্রহণ করবেন, এখানে কিন্তু আপনি এক ধাপ আমি মনে করি এগিয়ে থাকবেন। 5টি মডেল টেস্ট দিলে আপনার যে কনফিডেন্ট লেভেল অনেক গ্রো হবে, আত্মবিশ্বাসটা ফিরে পাবেন ইনশাল্লাহ। আমি মনে করি আপনি যখন 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে 5টি মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমরা কিন্তু রুটিন দেবো, 1 দিন পরে বা 2 দিন পর পর পরীক্ষা। আপনাকে একটা গাইডলাইনের মধ্যে রাখবো, একটা পড়ার চাপে থাকবেন। পড়ার কিসে? চাপে। এই যে পড়ার চাপের মধ্যে থাকবেন যে 2 দিন পরে আমার পূর্ণাঙ্গ মডেল টেস্ট, আমি আজকে থেকেই পড়াটা শুরু করি। এইভাবে পড়তে 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 আপনি কিন্তু ইনশাল্লাহ বিজয়ী হয়েও যেতে পারেন। ওকে, কিভাবে দেব? আচ্ছা, আজকে 31, 37 বুঝতে পারছি না, 31, 37 বুঝতে পারেন নাই। আচ্ছা ওকে, আজকে পরীক্ষা 15, 37 আর একটু সলিউশন দেন। আচ্ছা আজকে না, আমি আপনাদেরকে দেবো এই ক্লাসে না, আমি টাইট হয়ে গেছি। এখন দেখেন, যারা 0172786, এটা হচ্ছে 6867215, ওকে, এই নাম্বার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং বিকাশ, এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যান্ড বিকাশ, এই নাম্বারে 300 টাকা ফি। দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে পারেন, এমসিকিউ চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন, নিজেকে যাচাই করতে পারেন আপনি কতটুকু প্রস্তুত। ওকে, আমি বিদায় নেওয়ার পূর্বে আরেকটি প্রশ্ন করব, কিভাবে দেব মানে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই হোয়াটসঅ্যাপে নক দিলেই সকল তথ্য জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, পূর্ণাঙ্গ মডেল টেস্ট। স্যার কালকে আমাদের সিআরপিসি পরীক্ষা রাখেন, শিমু সুলতানা। বিজয়ীটা বড় কথা না, অংশগ্রহণই বড়। ফরিদ উদ্দিন। হ্যাঁ, যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন ইনশাল্লাহ সেরা একটা প্রস্তুতির লক্ষ্যে তারা অংশগ্রহণ করতে পারেন। শেষে একটা প্রশ্ন করে বিদায় নেব। ধরেন, বিজয়ীটা বড় কথা না, অংশগ্রহণই বড়। ফরিদ উদ্দিন। আচ্ছা, ধরেন আপিল আদালত কোনো
কি করলেন? আপিল আদালত একটা ডিক্রি দিলেন। জেলা জাজ আপিল আদালত হিসেবে একটা ডিক্রি প্রদান করলেন। এই ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? জেলা জাজ আপিল আদালত হিসেবে একটা ডিক্রি প্রদান করলেন। এই ডিক্রির বিরুদ্ধে আপনার প্রতিকার কি? কমেন্ট করবেন, দেখি। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ কমেন্ট করবেন, দেখি কে কে উত্তর করতে পারেন, সঠিক উত্তর কমেন্ট দেবেন। ওকে, রিভিশন প্রশান্ত কুমার রিভিশন বলছেন, দেখি কার উত্তর সঠিক হয়, আমরা উত্তরের আশায় থাকব, কমেন্ট করবেন। ওকে, আর যারা আমাদের এই স্পেশাল ব্যাচের, স্পেশাল ব্যাচ না, এটা হচ্ছে এমসিকিউ মডেল টেস্ট চ্যালেঞ্জ, এমসিকিউ চ্যালেঞ্জ 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একটা এমসিকিউ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। যারা এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চাচ্ছেন, নিজেকে যাচাই করতে চাচ্ছেন, তারা অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আজই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন এত নাম্বার হোয়াটসঅ্যাপে। ফি হচ্ছে 300 টাকা, ঠিক আছে, 300 টাকা ফ্রি। এবং পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো হবে রিভিশন, সেইগুলো করার সুযোগ পেয়ে যাবেন বাইরের শিক্ষার্থী। আর আমাদের যারা রেগুলার স্টুডেন্ট আছেন দুরন্ত ল একাডেমির, তারা 200 টাকা ফি দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন 10 তারিখের পূর্বে। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে সবার প্রস্তুতি ইনশাল্লাহ ভালো হবে, পরীক্ষা হবে সহজ, এই প্রত্যাশায় ইনশাল্লাহ চালিয়ে যান আপনার মিশন। ইনশাল্লাহ সফলতা আসবেই, বিজয়ের হাসিটা আপনারাই হাসবেন যদি এই মুহূর্তে পরিশ্রম করে যেতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।